ওই ফকিন্নির বাচ্চা, তুই এখানে কেন বসে আছিস? কোন সাহসে আমার রুমে ঢুকেছিস? এখনই বের হ আমার চোখের সামনে থেকে। এক সেকেন্ডও দাঁড়াবি না। আপনার সাথেই তো আমার বিয়ে হয়েছে, আজ আমাদের বাসর রাত, সবাই মিলে আমাকে এখানে পাঠিয়েছে। আমি কি জোর করে এসেছি? কিন্তু আমাকে একটু বুঝুন। বাসর রাত? মাই ফুট। তোর মতো ফকিন্নি গাইয়া আনকালচার মেয়েকে নিয়ে আমি সংসার করব ভাবলি কি করে? তুই আমার লেভেলের না, এটা মাথায় ঢোকা। আপনার ফ্যামিলি দেখে শুনে আমাকে এনেছে, আমি তো নিজে আসিনি। আপনারা সিদ্ধান্ত নিয়েই তো আমাকে এখানে এনেছেন। এখন কেন এসব কথা বলছেন? আমি কি অন্যায় করেছি? আকাশের চোখে আগুন, রাগে হাত কাঁপছে তার। মেঘলার কথায় সে আরো ক্ষেপে গিয়ে হাত দিয়ে ধাক্কা দিয়ে তাকে রুম থেকে বের করে দিল। দরজার বাইরে দাঁড়িয়ে মেঘলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। সেই কান্নার শব্দ শুনে ওপরে উঠে এলেন আকাশের বাবা। কি হয়েছে আকাশ? মেয়েটা এভাবে বাইরে কাঁদছে কেন? ও তোর বউ, এমন ব্যবহার করিস না। ওকে ভিতরে নিয়ে যা। মানুষ কি বলবে বলতো? বাবা প্লিজ, ও আমার বউ না, জোর করে গলায় ঝুলিয়ে দিয়েছে। আমি ওকে এই রুমে রাখবো না। থাকতে হলে ফ্লোরে থাকুক, ব্যাস, আর কিছু না। ঠিক আছে, আমি ফ্লোরেই থাকবো। আমাকে শুধু এই বাড়িতে থাকতে দিন। আমি স্বামীর সংসার করতে চাই। ভাগ্যকে দোষ দিয়ে লাভ নেই, মেনে নিচ্ছি সব। রাত গভীর, ফ্লোরে চাদর বিছিয়ে চুপচাপ বসে আছে মেঘলা। চোখের পানি থামছে না। হঠাৎ ফোন বেজে উঠলো। স্ক্রিনে ভাসছে ছোট বোনের নাম। কাপা হাতে রিসিভ করলো সে। আপু, বাসার রাত কেমন কেটেছে? জামাই কি বলেছে? অনেক গল্প শুনবো। তুমি খুশি তো? প্লিজ বলো না, আমি খুব এক্সাইটেড তোমার জন্য। মেঘলা কোনো উত্তর দিতে পারলো না। মেঘলা গলা দিয়ে শব্দ বের হলো না, শুধু নিঃশব্দে ফোনটা কেটে দিয়ে দুই হাতে মুখ ঠেকে হু হু করে কাঁদতে লাগলো। রাতের নিস্তব্ধতা কেটে যাচ্ছে একটু একটু করে। জানালার ফাঁক দিয়ে শীতের বাতাস এসে লাগছে মেঘলার ভেজা গালে। ফ্লোরের শক্ত টাইলসের ওপর একটা পাতলা চাদর, এসির ঠান্ডা হাওয়া সরাসরি তার শরীরে লাগছে। আকাশ ওপরে কম্বল মুড়ি দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আর নিচে মেঘলা কাঁপতে কাঁপতে জড়সড় হয়ে পড়ে আছে। জ্বরটা ধীরে ধীরে শরীরে বাসা বাঁধছে। উফ, এসির স্পিডটা আরও বাড়িয়ে দেই, এত গরম লাগছে। রাতটা কিছুতেই ঘুম আসছে না এই মেয়েটার জন্য। ফ্লোরেই থাক। আমার কি? খুব শীত করছে, গাটা পুড়ে যাচ্ছে মনে হচ্ছে। একটু পানি পেলে ভালো হতো। আমাকে একটু শক্তি দিন, আমি পেরে উঠছি না। চুপ, একদম শব্দ করবি না। আমার ঘুম নষ্ট করিস না। তোর কষ্টে আমার কিছু যায় আসে না। ফ্লোর তোর জায়গা, ওখানেই পড়ে থাক। ভোরের আলো ফুটতেই মেঘলার শরীর আরো নিস্তেজ হয়ে গেল। সারা রাত জ্বরে কাঁপার পর এখন সে অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে আছে। মুখটা ফ্যাকাশে, কপালে বিন্দু বিন্দু ঘাম। আকাশ ঘুম থেকে উঠে পা দিয়ে একবার লাথি মেরে দেখলো কোনো সাড়া নেই। তবুও তার চোখে একটুও মায়া নেই। নাটক করছে নিশ্চয়ই, মনোযোগ পাওয়ার জন্য। অজ্ঞান হওয়ার ভান। উঠে ওয়াশরুম থেকে এক বালতি পানি আনি, দেখি কতক্ষণ ভান করে থাকতে পারে। আকাশ ইচ্ছে করেই বাথরুম থেকে এক বালতি ঠান্ডা পানি এনে মেঘলার সারা শরীরে ছুঁড়ে মারলো। পানির ঝাপটায় মেঘলা কেঁপে উঠলো। ভেজা চুল, ভেজা কাপড়ে সে ধীরে ধীরে চোখ খুলল। মাথা ঘুরছে, শরীরে কোনো শক্তি নেই। তবুও কোনো মতে দেওয়াল ধরে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো। ওঠ, এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছিস? দুপুর হয়ে গেছে, খেয়াল আছে? আমার নাস্তা কই? তুই বউ হয়ে এসেছিস কাজ করার জন্য, ঘুমানোর জন্য না। আমাকে মাফ করে দিন, আমার শরীরটা ভালো না, একটু জ্বর এসেছে। আমি এক্ষুনি রান্নাঘরে যাচ্ছি, আপনার জন্য নাস্তা বানিয়ে দিচ্ছি। প্লিজ রাগ করবেন না। জ্বর? নাটক বন্ধ কর। সবাইকে ইমোশনাল ব্ল্যাকমেইল করাই তোর কাজ। যা রান্না কর, নইলে আজ খবর আছে। মেঘলা কাপা পায়ে রান্নাঘরের দিকে দুই কদম এগোতেই আকাশের রাগ আরো বেড়ে গেল। পেছন থেকে এসে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল তার গালে। মেঘলা তাল সামলাতে না পেরে ছিটকে পড়ে গেল ফ্লোরে। মাথাটা শক্ত করে বাড়ি খেয়ে আবারও জ্ঞান হারালো সে। কাপড়ের শব্দ আর ভারী কিছু পড়ার আওয়াজ পেয়ে দৌড়ে এলেন আকাশের মা। আকাশ, এটা তুই কি করলি? মেয়েটা অজ্ঞান হয়ে গেছে, গায়ে জ্বর, তারপর তুই পানি ঢেলেছিস। তোর কি একটুও দয়া মায়া নেই? আমি এক্ষুনি ডাক্তার ডাকছি। মা, তুমি বুঝছো না, ও ইচ্ছে করে এসব করছে। সহানুভূতি আদায়ের ধান্দা। আমি ওকে এই বাড়িতে মানি না। তুমি ওকে নিয়ে যাও এখান থেকে। চুপ কর তুই। বইয়ের গায়ে হাত তোলা কোনো পুরুষের কাজ না। আর যদি ওর কিছু হয়ে যায়, আল্লাহ তোকে কোনোদিন মাফ করবে না। আয়া, ধরো তো ওকে, আমার রুমে নিয়ে চলো।
আকাশের মা নিজের রুমে মেঘলাকে শুইয়ে দিলেন। দ্রুত ডাক্তারকে ফোন করা হলো। 20 মিনিটের মধ্যে ডাক্তার এসে মেঘলার প্রেসার, জ্বর সব চেক করলেন। শরীরে 103 ডিগ্রি জ্বর, দুর্বলতা আর মাথায় আঘাতের চিহ্ন। ডাক্তার গম্ভীর মুখে ওষুধ লিখে দিলেন আর কড়া করে বিশ্রামের কথা বললেন। ওনার শরীর খুব দুর্বল, প্রচণ্ড জ্বর আর ডিহাইড্রেশন, সেই সাথে মাথায় আঘাত পেয়েছে। এখন অত্যন্ত 7 দিন সম্পূর্ণ বিশ্রাম লাগবে। ঠিক মতন ওষুধ আর পুষ্টিকর খাবার দিতে হবে। ঠিক আছে ডাক্তার সাহেব, আমি নিজে দেখে রাখবো। আপনি শুধু ওষুধ দিয়ে যান। ওর বাবা মাকে একবার খবর দিতে হবে, মেয়েটা এভাবে কষ্ট পাচ্ছে। মা, এত আদিক্ষেতার কিছু নেই, 2 দিনেই ঠিক হয়ে যাবে। এসব ছোট লোকেরা একটু অসুস্থ হলেই ড্রামা করে। তুমি অযথা টাকা নষ্ট করছো ডাক্তারের পেছনে। টাকা আমার, আমি খরচ করব। তুই তোর রুমে যা, আর একটা কথাও বলবি না। মেয়েটা যদি বেঁচে যায় এটা তোর ভাগ্য, নইলে সারা জীবন অপরাধবোধে ভুগবি। সারাদিন মেঘলা আকাশের মায়ের রুমে অচেতন হয়ে পড়ে রইল। মা নিজে হাতে মাথায় জলপট্টি দিলেন, ওষুধ খাওয়ালেন, গরম স্যুপ করে চামচে করে খাওয়ানোর চেষ্টা করলেন। মাঝে মাঝে মেঘলা বিড়বিড় করে আম্মু বলে ডাকছিল। আকাশও একবার উকি দিয়ে দেখতে আসেনি। সে নিজের রুমে ল্যাপটপ নিয়ে কাজ করছে, যেন কিছুই হয়নি। আপু, আপু তুমি কোথায়? কাল রাত থেকে ফোন আপ, আম্মু খুব টেনশন করছে। তোমার বাসর কেমন হলো বলো না। আপু কথা বলো না প্লিজ। ছোট বোনের ফোনটা মায়ের কাছেই ছিল। মা রিসিভ করে সব শুনে কেঁদে ফেললেন। তিনি বুঝতে পারলেন মেঘলার বাড়ির মানুষ কিছুই জানে না, মেয়েটা একা একা কত কষ্ট সহ্য করছে। রাতে মেঘলার জ্ঞান ফিরল। চোখ খুলে দেখে সে অচেনা রুমে, পাশে আকাশের মা বসে আছেন। আন্টি আমি কোথায়? আমার জন্য আপনাদের কষ্ট হচ্ছে, সরি। আমি চাকরি করে আপনার সব টাকা শোধ করে দেব। আমাকে একটু পানি দেবেন প্লিজ। চুপ কর মা, কোনো কথা বলিস না। তুই এখন আমার মেয়ে, আমি তোকে কিছু হতে দিব না। আকাশ যা করছে তার জন্য আমি লজ্জিত। তুই সুস্থ হ মা। না আন্টি, উনি ঠিকই বলেছেন। আমি গরিব, আমার কোনো যোগ্যতা নেই। আমাকে মেরেছে, বেশ করেছে। আমি সংসার টিকিয়ে রাখার জন্য সব সহ্য করব, শুধু আমাকে তাড়িয়ে দেবেন না। মায়ের চোখে পানি চলে এলো। এই মেয়েটার সহজ সরলতা আর আত্মসম্মান বোধ দেখে তার বুক ফেটে যাচ্ছে। এদিকে আকাশ দরজার বাইরে দাঁড়িয়ে সব শুনছিল। মায়ের কথা আর মেঘলার কান্না তার কানে লাগলেও সে মুখ ঘুরিয়ে চলে গেল। রাতে খাবার টেবিলে কেউ কারোর সাথে কোনো কথা বলল না। থমথমে পরিবেশ। মা, ও কবে সুস্থ হবে? সুস্থ হলেই ওকে ওর বাড়িতে পাঠিয়ে দিন। আমার লাইফে ওর কোনো জায়গা নেই। আমি নিজের মতো থাকতে চাই। তুই মানুষ কবে হবে আকাশ? বিয়েটা তো তোর বাবার কথাই করেছিস। এখন দায়িত্ব নে। একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করিস না। আল্লাহ কিন্তু সব দেখছেন। আল্লাহ যা ইচ্ছা দেখুক, আমি যা বলেছি তাই ফাইনাল। ও সুস্থ হলেই ডিভোর্স পেপারে সাইন করবে। আমি অন্য মেয়েকে বিয়ে করব যাকে আমি ভালোবাসি। কথাগুলো পাশের রুম পর্যন্ত ভেসে গেল। মেঘলা শুনে চোখ বন্ধ করে ফেললো। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। সে কিছু বলল না, শুধু চাদরটা আরো শক্ত করে জড়িয়ে নিল। রাত বাড়ার সাথে সাথে জ্বর আবারও বাড়ছে। মা সারা রাত জেগে কপালে হাত রাখলেন। আর আকাশের রুম থেকে ভেসে আসছে গানের শব্দ। সে পার্টিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আকাশ দাঁড়া, কোথায় যাচ্ছিস? বউ অসুস্থ, বাড়িতে এই অবস্থা, আর তুই পার্টি করতে যাচ্ছিস? একটু মানুষ হ বাবা। বাবা প্লিজ, আমার লাইফে ইন্টারফেয়ার করো না। ওর জন্য আমার লাইফ নষ্ট করতে পারবো না। আমি আসছি। দরজা বন্ধ হওয়ার শব্দে বাড়িটা আরো নিস্তব্ধ হয়ে গেল। মেঘলা অন্ধকারে সিলিং এর দিকে তাকিয়ে ভাবছে, বিয়ের এক রাতেই তার স্বপ্নগুলো কিভাবে ভেঙে চুরমার হয়ে গেল। সে তো শুধু একটা সংসার চেয়েছিল, ছোট একটা ঘর যেখানে স্বামী তাকে ভালোবাসবে। কিন্তু ভাগ্য তার জন্য অন্য কিছু লিখে রেখেছে। জ্বরের ঘোরে তার চোখ দিয়ে আবার পানি গড়িয়ে পড়ছে। মা পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। এই বাড়িতে এখন মেঘলার আপন বলতে শুধু একজনই আছেন। 3 দিন কেটে গেছে। মেঘলা এখনো আকাশের মায়ের রুমে শুয়ে আছে। জ্বর কিছুটা কমেছে, কিন্তু শরীরে শক্তি নেই। পেটের ভেতর থেকে কেমন মোচড় দিয়ে ব্যথা আসছে। সে কিছু বলে না, শুধু চুপচাপ দেয়ালের দিকে তাকিয়ে থাকে। আর আকাশ, সে বাড়িতে আসেই না ঠিক মতো। আজ সন্ধ্যায় সে একটা সিদ্ধান্ত নিয়ে বাসায় ফিরল, সাথে একটা মেয়ে। মা, বাবা এদিকে আসো, আমার কথা আছে। এ হলো রিমি, আমার গার্লফ্রেন্ড। আজ থেকে ও এই বাড়িতেই থাকবে। আমি সবার সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আকাশ, তুই কি বলছিস এসব? তোর ঘরে বউ আছে, অসুস্থ মেয়েটা ভেতরে পড়ে আছে, আর তুই
আরেকটা মেয়েকে নিয়ে এসেছিস? লজ্জা লাগে না তোর? ঠিক বলেছে তোর মা। এটা কোন ধরনের বেয়াদবি? বিয়ের 3 দিনের মাথায় পরকিয়া? মেঘলা কি অপরাধ করেছে? ও তো কারো ক্ষতি করেনি। তোমরা বুঝবে না, আমি রিমিকে ভালোবাসি। মেঘলার সাথে আমার বিয়েটা জোর করে হয়েছে। আমি ওকে স্ত্রী হিসেবে মানি না। রিমি আমার জীবন সঙ্গী। রিমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার কথা শুনছিল, দামি ড্রেস, চোখে অহংকার। সে একবার ভেতরের রুমের দিকে তাকালো, সেখানে মেঘলা দরজার আড়াল থেকে সব শুনছে। রিমি ঠোঁট বাঁকা হাসি ফুটে উঠল। সে ইচ্ছে করেই ভেতরে ঢুকলো। ও, এই নাকি বউ? ফ্লোরে ঘুমানোর যোগ্যও না। দেখো তো চেহারার কি অবস্থা। আকাশ, তুমি এমন একটা মেয়েকে বিয়ে করলে কি করে? ছি। আপা, আমি কিছু করিনি, আমাকে মাফ করে দিন। আমি শুধু এই বাড়িতে একটু থাকতে চাই। আমি কারো ক্ষতি করব না। প্লিজ আমাকে তাড়িয়ে দেবেন না। তাড়াবই তো। তোর মতো ফকিনীর জায়গা এখানে না, এই বাড়ি আমার হবে। তুই এখনই বের হয়ে যা, নইলে চুল ছেড়ে দেব। কথা শেষ করেই রিমি হাত বাড়িয়ে মেঘলার চুল খামচে ধরলো। দুর্বল মেঘলা ব্যথায় কুকিয়ে উঠলো, চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আকাশ পাশে এসে দাঁড়িয়ে তামাশা দেখছে। মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। তিনি আর সহ্য করতে পারলেন না। খবরদার, আমার ছেলের বউয়ের গায়ে হাত দিবি না তুই। তুই কে রে? 2 দিনের মেয়ে হয়ে এত বড় কথা? নৈতিকতা শিখিস নি? বড়দের সামনে কিভাবে কথা বলতে হয় সেটা জানিস না? মা রাগে কাঁপতে কাঁপতে সামনে গিয়ে ঠাস ঠাস করে রিমির গালে 2টা চড় বসিয়ে দিলেন। রিমি গালে হাত দিয়ে হতবাক হয়ে গেল। আকাশের চোখ লাল হয়ে গেল। সে আর নিজেকে ধরে রাখতে পারলো না। মা, তুমি ওর গায়ে হাত তুললে? আমি সহ্য করব না। ঠিক আছে, আজই আমি রিমিকে বিয়ে করব। এখনই কাজই ডাকবো। তোমরা কেউ আটকাতে পারবে না। আটকাবই। বাংলাদেশের কোনো জায়গায় গিয়ে তুই ওকে বিয়ে করেছিস? আমি দেখে নেব। আমারও ক্ষমতা কম না। আমি ফোন করে সব কাজী অফিস বন্ধ করে দেব। দেখা যাবে কার ক্ষমতা বেশি। রিমি চলো, আজই বিয়ে হবে। আকাশ রিমির হাত ধরে ঝড়ের বেগে বাসা থেকে বের হয়ে গেল। গাড়ির দরজা জোরে বন্ধ হওয়ার শব্দে পুরো বাড়ি কেঁপে উঠল। বাবা টেবিলে ঘুষি মেরে ফোন হাতে নিলেন। একে একে শহরের সব কাজীকে ফোন করে নিষেধ করে দিলেন। এদিকে ভেতরের রুমে মেঘলা ফ্লোরে বসে কাঁপছে। পেটের ব্যথাটা অসহ্য হয়ে উঠছে। মারে, কি হয়েছে? তুই এভাবে কাঁদছিস কেন? পেটে ব্যথা করছে? আল্লাহ, মেয়েটার মুখ একদম ফ্যাকাশ হয়ে গেছে। একদম দেরি করা যাবে না। আন্টি, আমার খুব কষ্ট হচ্ছে। পেটের ভেতরটা কেটে যাচ্ছে। নিঃশ্বাস নিতে পারছি না, মনে হচ্ছে আমি মরে যাব। আমাকে ক্ষমা করে দিয়েন। আর একটা কথাও না। তাড়াতাড়ি গাড়ি বের করো, ওকে হসপিটালে নিতে হবে। আকাশটা কি করলো? নিজের বউয়ের এই অবস্থা, আরও বিয়ে করতে গেছে। আধা ঘন্টার মধ্যে মেঘলাকে সিটি হসপিটালের এমার্জেন্সিতে ভর্তি করা হলো। ডাক্তাররা দৌড়াদৌড়ি শুরু করলো। স্যালাইন, ইনজেকশন, টেস্ট। রিপোর্টে ধরা পড়লো শরীরে প্রচন্ড রকম ইনফেকশন, ডিহাইড্রেশন আর অতিরিক্ত মানসিক চাপের কারণে অবস্থা জটিল। এদিকে মেঘলার বাবা মা খবর পেয়ে গ্রাম থেকে ছুটে এসেছেন। আমার মারে, তুই এমন হয়ে গেছিস কেন? কে করলো তোর এই অবস্থা? আমি তো তোকে রাত জাগানি করে পাঠিয়েছিলাম। এটা কি হলো মা? বেআই সাহেব, আমার মেয়েটাকে আপনারা কিভাবে রেখেছেন? একটা ফোনও দেননি। মেয়েটা মরে যাচ্ছিল। আল্লাহর দয়, ওকে বাঁচান। ভাই বোন, আপনারা কাঁদবেন না, আমরা আছি তো। আমার ছেলেটা মানুষ না, ওর পাপের শাস্তি আল্লাহ ওকে দেবে। আপনারা শুধু ধৈর্য ধরুন। ডাক্তার বলেছে অবস্থা ক্রিটিক্যাল। আইসিইউ এর বাইরে 2 পরিবারের মানুষ বসে আছে। মায়ের চোখে পানি, বাবার মুখ শক্ত। আর মেঘলার মা বাবা জায়নামাজে বসে আল্লাহর কাছে মেয়ের জীবন ভিক্ষা চাইছে। অন্যদিকে আকাশ আর রিমি 3টা কাজী অফিস ঘুরে ব্যর্থ হয়ে ফিরেছে। কেউ বিয়ে পড়াতে রাজি না। আকাশ, সবাই না করে দিচ্ছে কেন? তোমার বাবা নিশ্চয়ই কিছু করেছে। এখন কি হবে? আমি এই অপমান সহ্য করব না। আমি দেখছি। আমার বাবা ভেবেছে আমাকে আটকাবে। আমি বিদেশে গিয়ে বিয়ে করব। পাসপোর্ট আছে আমার, কালই ফ্লাইট ধরব। তুমি রেডি হও। আকাশের ফোনে তখন একের পর এক মিসড কল, মা আবার মায়ের, ডাক্তারের, কিন্তু সে একটাও রিসিভ করলো না। রাত 12টার দিক থেকে হসপিটাল থেকে ফোন এলো। মেঘলার অবস্থা ভালো না, জ্ঞান ফিরছে না। মা ফোন কানে নিয়ে কেঁদে ফেললেন। আকাশ, একবার হসপিটালে আয় বাবা। মেয়েটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তুই যদি মানুষ হোস, একবার শেষবারের মতো মুখটা দেখে যা। লাইন কেটে গেল। মা ফোনটা নামিয়ে হাউমাউ করে কাঁদলেন। বাবা জানালার দিকে তাকিয়ে বিড়বিড় করলেন, ছেলে আমার শেষ হয়ে গেল। এদিকে আইসিইউ এর ভেতরে মেঘলার হাতটা নড়ে উঠল। মনিটরের বিপ বিপ শব্দ বাড়ছে।
ডাক্তার দৌড়ে এলেন। রোগীর পালস উইক হয়ে যাচ্ছে, ফ্যামিলি কেউ ভেতরে আসতে পারেন। পেশেন্ট হয়তো কাউকে খুঁজছে, অবস্থা ভালো না। আমি যাব, আমি ওর মা। আমার মেয়েটাকে আমাকে না দেখে যাবে না। আল্লাহ, আমার এই কলেজের টুকরাকে ফিরিয়ে দাও। মা ভেতরে গিয়ে মেঘলার হাত ধরলেন। মেঘলা আধো চোখে তাকালো, ঠোঁট নড়ছে। খুব কষ্ট করে সে বলল, আম্মু, আমি কি মরে যাচ্ছি? আমার স্বামী কোথায়? একবার দেখতে ইচ্ছে করছে। না মা, তুই মরবি না, তোর স্বামী আসবে। তুই চোখ বন্ধ কর, আল্লাহর নাম নে। আমি আছি তোর পাশে। আমি শুধু একটা সংসার চেয়েছিলাম আম্মু, একটু ভালোবাসা। আমি কি খুব বেশি চেয়ে ফেলেছি? আমার খুব কষ্ট হচ্ছে। কথা বলতে বলতে মেঘলা আবার জ্ঞান হারালো। মনিটরের লাইনটা সোজা হয়ে যাওয়ার উপক্রম। নার্সরা দৌড়ে অক্সিজেন মাস্ক লাগালো। বাইরে মেঘলার বাবা সিজদায় পড়ে গেলেন। আকাশের বাবা দেয়ালে ঘুষি মারলেন। আর শহরের অন্য প্রান্তে আকাশ রিমির সাথে প্লেনের টিকিট কাটছে। তার চোখে একটুও অপরাধ বোধ নেই, শুধু জেদ। আকাশ, তোমার বাবা এত পাওয়ারফুল কেন? আমাদের একটু শান্তি দিবে না? দেবে, সময় আসুক। তুমি অধৈর্য হয়েও না, আমার উপর ভরসা রাখো। আমি তোমাকে ভরসা করি বলেই তো এখানে পড়ে আছি। তুমি এভাবে আর কতদিন কিছু একটা করো? নিশ্চয়ই খুব তাড়াতাড়ি কিছু একটা করব। প্লিজ, আমাকে এতদিন সময় দিয়েছো, আর একটু সময় দাও। অপরদিকে হসপিটালের বেডে শুয়ে থাকতে ভালো লাগছিল না মেঘলার। শরীরটা একটু ভালো হয়ে আসলে সে একদম অধৈর্য হয়ে পড়ে হসপিটাল থেকে বাসায় চলে আসার জন্য। কেউ তাকে ধরে বেঁধেও রাখতে পারছিল না। আন্টি, আমার এখানে থাকতে একদম ভালো লাগছে না। আমাকে প্লিজ বাসায় নিয়ে যান। আমার দম বন্ধ হয়ে আসছে। এখানে থাকলে আমি আরো মরে যাব। অধৈর্য হোস না মা, তোর যদি এখানে থাকতে ভালো না লাগে তোকে আজকেই আমরা বাসায় নিয়ে যাব। হ্যাঁ, আমি আজকেই বাসায় চলে যেতে চাই আন্টি। বাসায় নিয়ে আসার পর 3 দিন কেটে গেছে। মেঘলার জ্বর কমার বদলে আরো বেড়েছে। শরীরে পানি শূন্যতা, ঠিকমতো খাওয়া নেই, ঘুম নেই। আকাশের মা রাত দিন সেবা করেছেন। ডাক্তার এসে বলেছেন ইনফেকশন হয়ে গেছে, হাসপাতালে ভর্তি করাতে হবে। অথচ বাড়ির বড় ছেলে একবারও খবর নেয়নি। সে ব্যস্ত তার নিজের দুনিয়া নিয়ে। ডাক্তার বলেছে এখনই হাসপাতালে নিতে হবে। আকাশকে একটা ফোন দে তো, ওর সাইন লাগবে ভর্তির জন্য। মেয়েটার অবস্থা একদম ভালো না। আমি কাল রাত থেকেই ফোন দিচ্ছি, ধরছে না। বলেছে বিজনেস ট্রিপে যাচ্ছে 3 দিনের জন্য সিঙ্গাপুর। গার্লফ্রেন্ড নোরাকে নিয়ে গেছে। আন্টি, আমার জন্য এত টাকা খরচ করবেন না। আমি ঠিক হয়ে যাব। বাসায় বিশ্রাম নিলেই হবে। প্লিজ হসপিটালে নিয়েন না, অনেক খরচ। চুপ কর মা, তোর জীবনের দাম টাকার থেকে অনেক বেশি। আয়া, অ্যাম্বুলেন্স ডাকো, আর ওর বাবাকে ফোন দাও, উনি যেন একবার আসেন। হাসপাতালে সাদা বেডে শুয়ে আছে মেঘলা। স্যালাইন চলছে হাতে, জ্বরে গা পুড়ে যাচ্ছে। পাশে আকাশের মা কোরআন পড়ছে আর কাঁদছেন। বাবা অফিসের মিটিং ফেলে ছুটে এসেছেন। মেয়ের এই অবস্থা দেখে তার বুক ফেটে যাচ্ছে। বারবার আকাশকে ফোন করছেন, ফোন বন্ধ। ছেলেটা কোথায়? নিজের বউ হাসপাতালে আর সে বিদেশে ঘুরছে। নোরার সাথে ছবি পোস্ট করছে ফেসবুকে। আমার লজ্জা লাগছে মানুষের কাছে মুখ দেখাতে। আপনি রাগ করবেন না, ডাক্তার বলেছে মেঘলা স্ট্রেস পেলে আরও খারাপ হবে। আস্তে আস্তে বোঝাতে হবে আকাশকে, ও এখনো ছোট আছে। ছোট? 30 বছরের ছেলে ছোট? বিয়ের দায়িত্ব নিতে পারে না? একটা গরিবের মেয়েকে এনে এভাবে কষ্ট দিচ্ছে। আমি ওকে বাড়ি থেকে বের করে দেব। সিঙ্গাপুরে একটা 5 স্টার হোটেলের সুইমিং পুলের পাশে বসে আছে আকাশ আর নোরা। নোরা মডেল, স্মার্ট, আধুনিক। আকাশের সব কথা সে হেসে উড়িয়ে দেয়। আকাশের ফোনে মায়ের 15টা মিসড কল। সে দেখেও সাইলেন্ট করে রেখে দিয়েছে। বেবি, তোমার মা এত ফোন দিচ্ছে কেন? কোনো প্রবলেম? চলো ড্রিঙ্কস করি, টেনশন রিলিজ হবে। বাংলাদেশের ওই মেয়েটার কথা ভুলে যাও। কোন মেয়ে? ও তো আমার বউই না, বাবার জোরে বিয়ে দিয়েছে। কয়েকদিনে ডিভোর্স দিয়ে দেব। তুমি টেনশন নিও না, আমরা এনজয় করি। গুড বয়। আমি জানতাম তুমি স্ট্রং। ওই গাইয়া মেয়ে তোমার লেভেলের না। চলো শপিংয়ে যাই, কার্ড আনলিমিটেড। এদিকে হাসপাতালে মেঘলার অবস্থা খারাপের দিকে। রাত 12টার দিকে হঠাৎ করে খিঁচুনি শুরু হলো। নার্সরা দৌড়াদৌড়ি করছে। অক্সিজেন লাগানো হলো। আকাশের বাবা নামাজে বসে কাঁদছেন। মা মেঘলার হাত ধরে আছেন। মারে, চোখ খোল, আমার দিকে তাকা। আল্লাহ, তুমি ওকে বাঁচাও, ওর কোনো দোষ নেই। ও তো শুধু একটা সংসার চেয়েছিল। আকাশের নাম্বারে আবার ট্রাই করো। এবার না ধরলে আমি পুলিশে যাব। নিজের বউ মরার পথে আর সে বিদেশে ভর্তি করছে। আন্টি, আমার খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে
দম বন্ধ হয়ে আসছে। আমি কি বাঁচবো না? আম্মুকে একবার দেখতে ইচ্ছে করছে। বাঁচবি মা, বাঁচবি। তোকে কিছু হতে দেবো না, আমি কথা দিচ্ছি। তুই শক্ত হ, ডাক্তার আসছে, একদম ভয় পাস না। ডাক্তার এমার্জেন্সি ইনজেকশন দিলেন। 1 ঘন্টা পর মেঘলার স্থিতিশীল হলো, কিন্তু ডাক্তার বলে দিলেন আরো 7 দিন অবজারভেশনে রাখতে হবে। নিউমোনিয়া হয়ে গেছে, শরীর একদম ভেঙে গেছে। বিল শুনে বাবার মাথায় হাত। তবুও তিনি বললেন টাকার চিন্তা নেই, মেয়েকে বাঁচান। পেশেন্টের মানসিক অবস্থা ভালো না, ডিপ্রেশন আর ট্রমায় আছে। বাড়ির মানুষের সাপোর্ট লাগবে। হাজবেন্ড কোথায়? তাকে কথা বলতে হবে। হাজবেন্ড বিদেশে। আসলে সে এই বিয়ে মানে না। আপনারা ট্রিটমেন্ট করেন, আমি সব দায়িত্ব নিচ্ছি। ওর খরচ আমি দেব। 5 দিন পর আকাশ দেশে ফিরল। নোরাকে এয়ারপোর্টে বিদায় দিয়ে সোজা ক্লাবে চলে গেল। বাড়িতে ঢুকতেই বাবার সামনে দাঁড়ালেন, চোখ লাল হয়ে আছে রাগে। কোথায় ছিলি 5 দিন? তোর বউ হাসপাতালে মরতে বসেছিল, আর তুই নোরাকে নিয়ে দেশের বাইরে। তোর লজ্জা করে না? বাবা চিৎকার করো না। আমি বিজনেসের কাজে গিয়েছিলাম। ওই মেয়ের জন্য আমি আমার লাইফ নষ্ট করব না। ওকে ডিভোর্স দাও। ডিভোর্স? ও মরার মতো অবস্থা থেকে উঠেছে, আর তুই ডিভোর্সের কথা বলছিস? মানুষ হ আকাশ, নোরাকে ছেড়ে দে, সংসারী হ। ইম্পসিবল। আমি নোরাকে ভালোবাসি, ওর সাথে আমার ফিউচার। ওই মেঘলাকে আমি 1 সেকেন্ডও সহ্য করতে পারি না। ওকে বিদায় করো। বাবা রাগে কাঁপছিলেন। ছেলের গায়ে হাত তুলতে গিয়েও থেমে গেলেন। ছেলে বড় হয়েছে, এখন কথা দিয়ে বোঝাতে হবে। তিনি আকাশকে টেনে মেঘলার কেবিনে নিয়ে গেলেন। মেঘলা ঘুমাচ্ছে, মুখটা ফ্যাকাশে, ঠোঁট শুকিয়ে গেছে। দেখ, ভালো করে দেখ, এই অবস্থা কার জন্য হয়েছে? তোর অবহেলার জন্য। একটা আবার মাপ চা, বউকে বাড়ি নিয়ে যা। আমি সরি বলবো না। ও নিজে অসুস্থ হয়েছে। আমি কি করেছি? আপনারা অযথা ইমোশনাল ব্ল্যাকমেইল করছেন। আমি যাচ্ছি। কে কে কথা বলছে? মেঘলা চোখ খুলিয়ে আকাশকে দেখলো। দুর্বল শরীরে উঠে বসার চেষ্টা করলো। আকাশকে দেখে তার চোখে পানি চলে এলো, তবুও সে হাসার চেষ্টা করলো। আপনি এসেছেন? আমি ঠিক আছি, আপনি টেনশন করবেন না। আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ির সব কাজ করে দেব, প্রমিস। নাটক বন্ধ করো। আমি এখানে সিন ক্রিয়েট করতে আসিনি। বাবা জোর করে এনেছে। তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে ডিভোর্স পেপারে সাইন করিস। কথাটা শুনে মেঘলার বুকের ভেতরটা ভেঙে গেল। সে কিছু বলতে পারলো না, শুধু চোখের পানি মুছে মাথা নিচু করে ফেললো। আকাশ 1 মিনিটও দাঁড়ালো না, ঘুরে বেরিয়ে গেল। পেছন থেকে বাবা ডাকলেন, সাড়া দিল না। থাক মা, কাঁদিস না। ওর মাথা খারাপ হয়ে গেছে। নোরা নামের মেয়েটা ওর ব্রেন ওয়াশ করেছে। আল্লাহ একদিন ওকে ঠিক বুঝ দেবে। আন্টি, আমাকে বাড়ি পাঠিয়ে দিন। আমি এখানে বোঝা হয়ে থাকতে চাই না। আমি কাজ করব, নিজের খরচ নিজে চালাবো। কোনো কথা না, তুই এখন আমার কাছেই থাকবি। সুস্থ হ, তারপর দেখি কি করা যায়। আকাশকে আমি ঠিক করবই। দিন যায়, মেঘলা ধীরে ধীরে সুস্থ হচ্ছে, কিন্তু মনের ক্ষত শুকাচ্ছে না। রোজ রাতে সে আকাশের ফেসবুক চেক করে। নোরার সাথে রেস্টুরেন্ট, পার্টি, সমুদ্রের ছবি, ক্যাপশনে লেখা উইথ মাই কুইন। মেঘলা স্ক্রিনশট নিয়ে কাঁদে, তারপর ডিলিট করে দেয়। আপু তুমি কেমন আছো? অনেকদিন কথা হয় না। জামাই কেমন? তোমরা হানিমুনে গেছো? আমাকে ছবি পাঠাও না। আমি ভালো আছি রে, খুব বিজি বিজনেস নিয়ে। হানিমুন পরে যাব, তোরা টেনশন করিস না। আম্মুকে বলিস আমি ভালো আছি। সত্যি বলছো তো? তোমার গলা এমন লাগছে কেন? কাঁদছো? আপু কি হয়েছে? আপুকে বলো না প্লিজ। মেঘলা আর কথা বলতে পারলো না, ফোন কেটে দিয়ে বালিশে মুখ গুজে কাঁদলো। আকাশের মা দরজার ওপাশ থেকে সব শুনলেন, তারও চোখ ভিজে গেল। তিনি ঠিক করলেন এবার কঠিন স্টেপ নিতে হবে। আমি কালই লয়ারের সাথে কথা বলবো। আকাশ যদি সংসার না করে, তাহলে ওর প্রপার্টি থেকে মেঘলাকে একটা অংশ দিতে হবে। এত বড় অন্যায় আমি হতে দিব না। ঠিক বলেছে, ছেলেটাকে আদর দিয়ে নষ্ট করেছি। এবার আইনের পথে যেতে হবে। মেঘলা মা, তুমি ভয় পেও না, আমরা আছি তোমার সাথে। না আঙ্কেল, আমি কারো কাছে কিছু চাই না, শুধু একটু সম্মান চাই। উনি যদি আমাকে মুক্তি দিতে চান, আমি সাইন করে দেব। রাত গভীর, আকাশ বাড়ি ফিরলো মদ খেয়ে। নোরা ভিডিও কলে আছে, লাউডে কথা বলছে। মেঘলার রুমের সামনে দিয়ে যাওয়ার সময় সে থেমে গেল। ভেতর থেকে কান্নার আওয়াজ আসছে। কে কাঁদছে? ওই কাজের মেয়ে? ইগনোর করো, চলো আমরা মুভি দেখি। তোমার বউ তো এখন হাসপাতালে, তোমার কোনো টেনশন নেই। হ্যাঁ, টেনশন নেই। ও মরলেও আমার কিছু যায় আসে না। তুমি আছো না? চলো উপরে যাই।
কথাগুলো মেঘলার কানে গেল। সে চোখ বন্ধ করে ফেললো। বুকের ভেতর হাজারটা ছুরি বিচ্ছে মনে হলো, তবুও সে নিজেকে শক্ত করলো। মনে মনে বলল, আমি ভেঙে পড়বো না, আল্লাহ নিশ্চয়ই একটা রাস্তা দেখাবেন। আকাশ, কাল সকালে আমার সাথে অফিসে যাবি। কোম্পানির দায়িত্ব বুঝে নিতে হবে, আর মেঘলার সাথে ভালো ব্যবহার করবি। এটা আমার শেষ ওয়ার্নিং। অফিস আমি দেখব, কিন্তু ওই মেয়ের সাথে আমি থাকবো না, বলে দিলাম। নোরাকে আমি বিয়ে করব, তুমি রাজি হও আর না হও। বাড়ির সবাই চুপ, শুধু দেওয়াল ঘড়ির টিকটিক শব্দ। মেঘলা অন্ধকারে শুয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবে, ভালোবাসা না পেলেও অন্তত ঘৃণাটা যেন কম হয়। কিন্তু আকাশের চোখে শুধু ঘৃণা আর নোরার জন্য অন্ধ মোহ। এই ত্রিভুজে মেঘলা সবচেয়ে অসহায়, তবুও সে হাল ছাড়বে না, কারণ তার নাম মেঘলা। বৃষ্টি হয়ে ঝরবে, তবুও মাটিকে ভেজাবে। হাসপাতাল থেকে ফেরার 2 সপ্তাহ হয়ে গেছে। মেঘলা এখন অনেকটা সুস্থ, কিন্তু মনের ভেতরের ক্ষতগুলো একটুও শোকায়নি। আকাশ বাড়িতে থাকলেও তার সাথে একটা কথাও বলে না। সারাদিন নোরার সাথে ভিডিও কল, রাত হলে বাইরে পার্টি। মেঘলা বোঝে এই সংসারে তার আর কোনো জায়গা নেই, তাই সে সিদ্ধান্ত নিল নিজেই মুক্তি চেয়ে নেবে। আঙ্কেল আন্টি, আমি আপনাদের সাথে একটা কথা বলতে চাই। আমি আর এভাবে থাকতে পারছি না। আমি আকাশকে ডিভোর্স দিয়ে দিতে চাই। আমাকে মুক্তি দিন প্লিজ। মারে, এ তো তাড়াতাড়ি হাল ছেড়ো না। আকাশ একদিন ঠিক হবে, আমরা ওকে বোঝাচ্ছি। তুমি ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। ঠিক বলেছেন, তুমি আমাদের মেয়ের মতো। ডিভোর্স কোনো সহজ সমাধান না, একটু সময় দাও, আমরা আকাশের সাথে কথা বলবো। না আন্টি, উনি আমাকে সহ্যই করতে পারেন না। প্রতিদিন অপমান, এর চেয়ে একা থাকা ভালো। আমি কালই উকিলের কাছে যাব, পেপারে সাইন করে দেব। সেদিন রাতেই মেঘলা নিজের গ্রামের বাড়িতে ফোন দিল। মা, বাবা আর ছোট বোন লাইনে ছিল। সে কাপা গলায় সব খুলে বলল। ভেবেছিল তারা বুঝবে, পাশে দাঁড়াবে, কিন্তু ওপাশ থেকে যে উত্তর এলো তাতে তার পায়ের নিচের মাটি সরে গেল। কি বলছিস তুই? ডিভোর্স? আমাদের নাক কাটবি? এ তো বড়লোক বাড়িতে বিয়ে দিলাম, মান সম্মান সব ডোবাবি। খবরদার, বাড়িতে আসবি না তুই। তোর জন্য আর দরজা খুলবে না। জামাই মেনে নিচ্ছে না তো কি হয়েছে, মানিয়ে নে। ফিরে এলে মানুষ কি বলবে? আপু প্লিজ এমন করো না, পাড়ার লোক কথা শোনাবে। তুমি ওইখানেই থাকো, ঝগড়া করে সংসার ডেকে নাও, বানিয়ে নাও। ফোনটা কেটে যাওয়ার পর মেঘলা অনেকক্ষণ চুপ করে বসে রইল। নিজের পরিবারও তাকে ফিরিয়ে দিল। সমাজের ভয়ে, লোকলজ্জার ভয়ে মেয়ের কষ্টটা তারা দেখলো না। মেঘলা বুঝলো তার যাওয়ার আর কোনো জায়গা নেই। সারা দুনিয়ায় সে একা। আল্লাহ, আমি কোথায় যাব? আমার আপন বলতে কেউ নেই। আমি কি এতই খারাপ যে কেউ আমাকে চায় না? কাঁদিস না মা, তোর আপন আমরা আছি। তুই কোথাও যাবি না, এ বাড়ি তোর বাড়ি। আমরা তোকে মেয়ের মতো রাখবো। হ্যাঁ মা, তুমি ভয় পেও না। আকাশ যা ইচ্ছে করুক, এই বাড়িতে তোমার অধিকার আছে। কেউ তোমাকে একটা কথাও বলতে পারবে না। মেঘলা অঝরে কাঁদলো। শ্বশুর শাশুড়ির আদরে সে প্রথমবারের মতো একটু শান্তি পেল। তারা তাকে নিজের রুম দিল, নিজের হাতে খাওয়ালো, কিন্তু মেঘলার বুকের ভেতর হাহাকার থামলো না। সে জানে আইন অনুযায়ী ডিভোর্স ছাড়া তার মুক্তি নেই। ম্যাডাম, আপনারা দুজনে রাজি থাকলে 1 মাসের মধ্যে ডিভোর্স হয়ে যাবে। মেসেরুল ডিভোর্স, আকাশ সাহেবও সাইন করতে রাজি। হ্যাঁ, আমি সাইন করব, যত তাড়াতাড়ি সম্ভব। এই ঝামেলা থেকে মুক্তি চাই, তারপর আমি নোরাকে বিয়ে করব। আমিও সাইন করব। আমার কোনো দাবি নেই, শুধু আমাকে একটু শান্তিতে থাকতে দিন, আর কিচ্ছু চাই না। কাগজে সাইন হওয়ার দিন মেঘলা কলম ধরতে পারছিল না, হাত কাঁপছিল। আকাশ পাশে বসে ফোন টিপছিল, একবারও তাকায়নি। সাইন শেষ করে সে উঠে চলে গেল। মেঘলা বুঝলো আজ থেকে সে আইনত আর কারো বউ না, শুধু এই বাড়ির একটা বোঝা। কাজ শেষ, এবার আমি নোরাকে নিয়ে আসব, ওকে বউ করে এই বাড়িতেই তুলব। তোমাদের কোনো আপত্তি থাকলে বলে দাও এখনই। তুই কি পাগল হয়ে গেছিস? ডিভোর্সের 1 মাস হয়নি আর তুই আরেকটা বিয়ে করবি এই বাড়িতে? আমার বাড়ি, আমি যা ইচ্ছা করব। তোমরা বাধা দিলে আমি আলাদা হয়ে যাব। নোরাকে ছাড়া আমি বাঁচব না। 1 মাস পর আকাশ আর নোরার বিয়ে হলো হুজুর দিয়ে, কিন্তু বাংলাদেশ আইন অনুযায়ী রেজিস্ট্রেশন হয়নি। বড় হলো লাইটিং, ডিজে। মেঘলাকে দোতলার একটা ছোট্ট রুমে থাকতে বলা হলো। নিচে অনুষ্ঠান আর ওপর থেকে মেঘলা সব দেখছিল। নোরা লাল বেনারসি পরে আকাশের হাত ধরে হাসছে। থ্যাংক ইউ বেবি, এত সুন্দর বিয়ে। আর ওই মেয়েটাকে উপরে দাঁড়িয়ে আছে, কাজের লোক নাকি? ও কিছু না, আগের ঝামেলা ইগনোর করো। চলো ডান্স করি, আজ শুধু আমাদের দিন।
মেঘলা রেলিং ধরে দাঁড়িয়েছিল, নিচে গান বাজছে, আকাশ নোরাকে কোলে তুলে নাচছে, সবাই হাততালি দিচ্ছে। মেঘলার চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু শব্দ নেই। সে দ্রুত নিজের রুমে চলে গেল, দরজা বন্ধ করে বালিশে মুখ গুজে কাঁদলো। আল্লাহ, এত কষ্ট কেন দিলে? আমি কি মানুষ না? আমার কি কষ্ট হয় না? আমি শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম। মা, দরজা খোল। খাসনি কেন? আয় নিচে আয়, কিছু খা। ওদের আনন্দ দেখে তোর কষ্ট হবে, এটা আমি জানি। তবুও পেটে কিছু দে। আন্টি, আমার খিদে নেই, আপনারা যান, আমি একটু একা থাকতে চাই। প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না। পরের দিন সকাল থেকে নোরা এই বাড়ির রানী। আকাশের পাশে বসে নাস্তা করে, ছবি তোলে, স্টোরি দেয়, ক্যাপশন দেয়, মাই কিং অ্যান্ড মি। মেঘলা রান্নাঘরে কাজ করে আর টিভি স্ক্রিনে নিজের স্বামীর নতুন বউকে দেখে। মেঘলা, কফি নিয়ে এসো, চিনি 1 চামচ কম দিবে, আর আমার ড্রেসটা প্রেস করে দিও, আজ পার্টি আছে। জি ভাবি, এক্ষুনি দিচ্ছি। আর কিছু লাগবে? আমি করে দিচ্ছি। দেরি করো না, নোরার টাইমের দাম আছে, তোমার মতো বেকার না। যা বলছে তাড়াতাড়ি করো। প্রতিটি কথা ছুরির মতো বিঁধছিল মেঘলার বুকে। সে হাসি মুখে জি বলে চলে যেত। রাতে সবাই ঘুমালে সে ছাদে গিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতো। আকাশ আর নুরা সুইমিং পুলের পাশে বসে গল্প করত, হাসতো। মেঘলা দূর থেকে দেখতো আর নিজেকে বোঝাতো। মা, তুমি কেন এগুলো সহ্য করছো? চলো, আমরা তোমাকে আলাদা বাসা করে দিই, এই নরক থেকে বের হয়ে যাও। না আঙ্কেল, আমি কোথাও যাব না। আমি প্রমাণ করব আমি দুর্বল না, আমি নিজের পায়ে দাঁড়াবো। আপনারা শুধু পাশে থাকবেন। আমাদের মেয়ে তোমার মতো মেয়ে হয় না। আকাশ একদিন ঠিক বুঝবে সে কি হারিয়েছে। তুমি শক্ত থাকো মা। একদিন সন্ধ্যায় নোরা জোর করে মেঘলাকে ড্রয়িং রুমে ডাকলো। আকাশ, নোরা আর তাদের বন্ধুরা সবাই বসে আড্ডা দিচ্ছে। মাঝখানে মেঘলাকে দাঁড় করিয়ে দিল। সবাই শোনো, এ হচ্ছে আকাশের এক্স ওয়াইফ। বেচারি গরিব ঘরের মেয়ে, কপাল খারাপ, তাই টিকতে পারেনি। এখন আমাদের বাসায় কাজ করে। সিরিয়াসলি ভাই, তুমি এত সুন্দরী বউ থাকতে ওকে বিয়ে করেছিলে? টেস্ট খারাপ ছিল? ভুল হয়ে গিয়েছিল, এখন ঠিক করেছি। নোরাই আমার যোগ্য। মেঘলা, যা ভেতরে যা, এখানে দাঁড়িয়ে থাকিস না। সবার সামনে অপমানিত হয়ে মেঘলা মাথা নিচু করে রুমে চলে গেল। দরজা বন্ধ করে অনেকক্ষণ কাঁদলো, তারপর চোখ মুছে উঠে দাঁড়ালো। সে সিদ্ধান্ত নিল এই বাড়িতে সে মাথা উঁচু করে থাকবে, কারোর দয়ার পাত্র হয়ে নয়। আমি কাঁদবো না আর। আমি পড়াশোনা করব, চাকরি করব। একদিন আমি নিজের পরিচয়ে বাঁচবো, তখন দেখব কে কাকে অপমান করে। এই তো আমার মা, আমি তোমার পড়ার সব খরচ দেব। তুমি শুধু মন দিয়ে পড়ো, আমি তোমার পাশে আছি। মা, ওকে পড়িয়ে লাভ নেই, সময় নষ্ট। ওর দ্বারা কিছু হবে না, বরং ওকে বিদায় করে দাও। আমার ফ্রেন্ডরা আসলে অস্বস্তি হয়। মুখ সামলে কথা বল। মেঘলা এই বাড়িতেই থাকবে যতদিন ও চায়। তোর ভালো না লাগলে তুই অন্য কোথায় যা। রাত বাড়ে। নোরা আকাশের রুমে হাসতে হাসতে ঢোকে। মেঘলা নিজের রুমের বই খুলে বসে। বাইরে থেকে ভেসে আসে আকাশ আর নোরার হাসির শব্দ। মেঘলা কলম কামড়ে ধরে, চোখের পানি কলমের কালির সাথে মিশে যায়। আকাশ, কাল আমরা কক্সবাজার যাচ্ছি 2 দিনের জন্য। ওই মেয়েটাকে বলে দিও আমাদের রুম ক্লিন করে রাখতে। ওকে, বলে দেব। তুমি শুধু রেডি হও, আমাদের হানিমুন বাকি আছে এখনো, এনজয় করতে হবে। মেঘলা জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। আকাশ আর নোরা গাড়িতে উঠে চলে যাচ্ছে, হাত নাড়ছে। মেঘলা হাত নাড়লো না, শুধু মনে বলল, যাও, সুখে থেকো, আমি আমার পথ খুঁজে নেব। এই কষ্ট একদিন শক্তি হবে। মা, মন খারাপ করো না। ওরা স্বামী সুখী আছে, সত্যিকারের সুখ ওরা পাবে না। তুমি দেখো, আল্লাহ একদিন বিচার করবেন। আঙ্কেল, আমি বিচার চাই না, আমি শুধু শান্তি চাই আর সম্মান। সেটা আমি নিজে অর্জন করব। আপনারা দোয়া করবেন। বাড়ি ফাঁকা, নিস্তব্ধতা। মেঘলা 1 কাপ চা নিয়ে ছাদে বসে। আকাশের দেওয়া কষ্টগুলো এখন আর কাঁদায় না, পোড়ায়। আর সেই পোড়া থেকেই জন্ম নেয় নতুন এক মেঘলা, যে ভাঙবে না, যে হারবে না, যে একদিন এই বাড়ির মানুষগুলোকে দেখিয়ে দেবে গরিবের মেয়েরাও মাথা উঁচু করে বাঁচতে পারে। ডিভোর্সের পর 2 মাস কেটে গেছে। এই বাড়িতে মেঘলার পরিচয় এখন কাজের মেয়ে, এর চেয়ে একটু বেশি। আকাশ আর নোরা হানিমুন থেকে ফিরে আরো বেপরোয়া। সারাদিন পার্টি, বন্ধুদের আড্ডা। আর এদিকে মেঘলা ভোর 5টায় উঠে সবার নাস্তা বানায়, কাপড় ধোয়, ঘর মোছে। কেউ একবারও জিজ্ঞেস করে না খেয়েছে কিনা। আন্টি, আমি নাস্তা টেবিলে দিয়েছি। নোরা ভাবির জন্য স্পেশাল স্মুদি বানিয়েছি। আর কিছু লাগবে? আমি বাগানটা পরিষ্কার করি। তুমি কিছু খেয়েছো মা? কাল রাতেও তো ঠিক মতো খাওনি।
আমি দেখেছি, আগে পেটে কিছু দাও, তারপর কাজ। আমার খিদে নেই আন্টি, আপনারা খান, আমি পরে খেয়ে নেব। বাগানে অনেক পাতা জমেছে, সাফ করতে হবে। মেঘলা কথা শেষ করেই চলে গেল। আকাশের মা দীর্ঘশ্বাস ফেললেন। এই মেয়েটা নিজের কষ্ট নিজের ভেতরেই পুষে রাখে, কাউকে বোঝাতে দেয় না, কাউকে বুঝতেও দেয় না। মেঘলা বাগানের এক কোণে একটা ছোট্ট বকুল গাছের নিচে গিয়ে বসে। গাছটা পুরনো, ছায়াদার। বকুল গাছ, তুই আমার বন্ধু, আমাকে একটু ছায়া দে। আমি খুব ক্লান্ত, কারো কাছে বলার মতো কেউ নেই আমার। দুপুরে খাবার টেবিলে আকাশ আর নোরা বসেছে। মেঘলা দূর থেকে ট্রে নিয়ে আসছে। নোরা ইচ্ছে করে পানি ফেলে দিল। উফ মেঘলা, দেখে চলো, পুরো ড্রেস নষ্ট করে দিলে। সরি বলো, আরেকটু কফি বানাও তাড়াতাড়ি। কানে যায় না? নোরা কি বলছে শুনছো না? তোমার মতো মেয়েদের দিয়ে কাজও হয় না। যা ভেতরে যা। সরি ভাবি, আমি এক্ষুনি নতুন করে বানিয়ে আনছি, আর এমন হবে না, প্লিজ রাগ করবেন না। রান্নাঘরে গিয়ে মেঘলা দরজা বন্ধ করে কাঁদলো। তারপর চোখ মুছে আবার হাসি মুখে বের হলো। রাত 10টায় সবাই ঘুমালে সে ছোট বোনকে ফোন দিল। একবার কথা বলার লোভ সামলাতে পারলো না। কেমন আছিস রে? বাসায় সবাই ভালো? আম্মু আব্বু কি বলে? আমি খুব মিস করি তোদের, একবার গলা শুনতে ইচ্ছে করে। আপু, তুমি আর ফোন দিও না, আপু নিষেধ করেছে। তুমি ডিভোর্সি, আমাদের মান সম্মান নষ্ট করেছ, আমাদের সাথে কথা বলো না। আমি কি ইচ্ছে করে করেছি রে? আমি শুধু একটু সুখ চেয়েছিলাম, আমাকে কি একটু মাফ করা যায় না প্লিজ? রাখো, আর কখনো ফোন দেবে না, আমাদের জন্য তুমি মরে গেছো ভাই। টুট করে লাইন কেটে গেল। মেঘলা ফোন হাতে নিয়ে অনেকক্ষণ বসে রইলো। তারপর আস্তে করে বুকের ভেতর চেপে ধরলো। কান্নাও এলো না, বুকটা পাথর হয়ে গেছে। সে বুঝলো রক্তের সম্পর্ক এখন পর হয়ে গেছে। আমার কেউ নেই, একদম কেউ নেই, আল্লাহ ছাড়া। তুমিই আমার ভরসা। পরদিন সকাল থেকে মেঘলা আরো চুপচাপ হয়ে গেল। কারোর সাথে কথা বলে না। কাজ শেষ করে সোজা বকুল গাছের নিচে সারাদিন বসে থাকে। মাঝে মাঝে আকাশের মা গিয়ে ডেকে আনেন, খাওয়ান, কিন্তু মেঘলা হাসে না। শুনছেন, মেয়েটা দিন দিন কেমন হয়ে যাচ্ছে, না খায় না ঘুমায়, শুধু বাগানে বসে থাকে। আমরা কি ওকে এভাবে মরতে দেব? আমিও খেয়াল করেছি, আকাশ তো ওকে মানুষই মনে করে না, নোরাও অপমান করে। আমরা চুপ করে আর কত দেখব? আমার মনে হয় ওকে পড়াশোনায় ফেরাতে হবে, ওর মন অন্যদিকে ঘুরবে। বিয়ের আগেও ক্লাস 10 পর্যন্ত পড়েছে, আমরা ওকে কলেজে ভর্তি করিয়ে দিই। ভালো আইডিয়া। ওর বয়স অল্প, লাইফ এখনো পড়ে আছে। আমরা ওর গার্ডিয়ান হয়ে ভর্তি করাবো। ও রাজি না হলেও জোর করব। সন্ধ্যায় মা মেঘলার রুমে গেলেন। মেঘলা বই নিয়ে বসে আছে, কিন্তু চোখ বইয়ের দিকে না, জানালার বাইরে। মা, তোমার সাথে আমার কথা আছে। তুমি কি আবার পড়াশোনা করতে চাও? আমরা তোমাকে কলেজে ভর্তি করিয়ে দিতে চাই। আন্টি, আমার পড়ার বয়স নেই, আমি এখন কাজের মানুষ। আপনাদের বাসার কাজ করি, পড়ে কি হবে? কে চাকরি দিবে আমাকে? কেন হবে না? তুমি মেধাবী, আমি জানি। তোমার চোখ দেখলে বোঝা যায়। তুমি নিজের পায়ে দাঁড়াও, কারো মুখাপেক্ষী হয়ে থেকেও না। আমি পারবো না আন্টি, লোকে কি বলবে? ডিভোর্সি মেয়ে কলেজে পড়ে, আমার লজ্জা লাগবে, আমি পারবো না। লজ্জার কিছু নেই মা, যারা কথা বলবে তারা তোমার কেউ না। আমরা আছি তোমার সাথে। তুমি কাল থেকেই কলেজে যাবে, এটা আমাদের আদেশ। মেঘলা প্রথমে না করলো, কিন্তু আকাশের বাবা মায়ের জোড়াজুড়িতে শেষে মাথা নাড়লো। পরদিন নতুন জামা, নতুন ব্যাগ। কলেজের গেটে দাঁড়িয়ে তার হাত পা কাঁপছিল। ক্লাসের মেয়েরা সবাই 18-19, আর সে 23। আমি কি পারবো? এত বছর পর বই খাতা ক্লাস, সবাই আমাকে কি ভাববে যদি কেউ জিজ্ঞেস করে আমি কে? পারবে মা, তুমি শক্ত হও, মাথা উঁচু করে ক্লাসে ঢোকো। কেউ কিছু জিজ্ঞেস করলে বলবে আমি নতুন স্টুডেন্ট, ব্যাস। প্রথম ক্লাসে টিচার রোল কল করলেন মেঘলা আক্তার। মেঘলা আস্তে করে প্রেজেন্ট ম্যাম বললেন। তারপর পাশের মেয়েটা ফিসফিস করে জিজ্ঞেস করলো, আপু, আপনি কি ম্যারিড? মেঘলা মাথা নিচু করে না বলল। মিথ্যা বলতে বুক ফেটে যাচ্ছিল। আপু, আপনার হাতের লেখা অনেক সুন্দর। আপনি কি আগে পড়াশোনা করেছেন? এত সুন্দর নোটস কিভাবে বানান? হ্যাঁ, 10 পর্যন্ত পড়েছি, তারপর আর পড়া হয়নি, এখন আবার শুরু করেছি। তোমরা হেল্প করো আমাকে প্লিজ। অবশ্যই আপু, আমরা গ্রুপ স্টাডি করব। আপনার কোনো প্রবলেম হলে আমাকে বলবেন।
আমার নাম রিমি। বাড়ি ফিরে মেঘলা প্রথমবারের মতো বকুল গাছের নিচে না বসে সোজা রুমে গিয়ে বই খুলল। রাত 12টা পর্যন্ত পড়ল। আকাশের মা দরজার ফাঁক দিয়ে দেখে খুশিতে চোখের পানি ফেললেন। আলহামদুলিল্লাহ, মেয়েটা ঘুরে দাঁড়াচ্ছে। ওর চোখে আমি আবার আশার আলো দেখতে পাচ্ছি। আকাশ যদি বুঝতো ও কি হারিয়েছে। সময়ে বলে দেবে, আমরা শুধু ওর পাশে থাকি। টিউশন ফি, বই খাতা সব আমি দেব। ওকে মানুষের মতো মানুষ করতে হবে। এইদিকে আকাশ নোরাকে নিয়ে আরো ব্যস্ত। একদিন রাতে বাড়ি ফিরে দেখে মেঘলা ড্রয়িং রুমে পড়ছে, চোখে চশমা, চুল বাঁধা। এগুলো কি নাটক করছো? কলেজে ভর্তি হয়েছো শুনেছি, টাকা নষ্ট, 2 দিন পর ছেড়ে দেবে। আমি নাটক করি না, আমি পড়ছি নিজের জন্য। আপনাদের টাকা লাগলে আমি টিউশনি করে শোধ করে দেব। আরেকটু কফি বানাও তাড়াতাড়ি। আমি এখন পড়ছি ভাবি, কফি আয়া বানিয়ে দেবে। আমাকে ডিস্টার্ব করবেন না প্লিজ। কথাটা বলার সময় মেঘলার গলা কাঁপেনি। আকাশ অবাক হয়ে তাকালো। এই প্রথম মেঘলা প্রতিবাদ করলো। নোরা রেগে গিয়ে ওপরে চলে গেল। আকাশও পেছন পেছন গেল। মায়ের আদরে মাথা খারাপ হয়ে গেছে। 2 দিন পর লাথি মেরে কলেজ থেকে বের করে দেব, দেখে নিও। দরকার নেই, ও নিজেই টিকতে পারবে না। গরিবের মেয়ে পড়াশোনার ভার নিতে পারবে না, তুমি টেনশন নিও না। রাত গভীর। মেঘলা ছাদে যায়নি আজ, বকুল গাছের নিচেও না। সে টেবিলে বসে অঙ্ক করছে, ভুল হচ্ছে আবার করছে। আকাশের মা এসে পাশে বসলেন। কঠিন লাগছে মা? প্রথমে সবারই লাগে। আমি তোমাকে অঙ্ক বুঝিয়ে দেব। আমার ছেলে ইঞ্জিনিয়ার, ওর বই আছে। আন্টি, আপনি কেন আমার জন্য এত করেন? আমি তো আপনাদের কেউ না, ডিভোর্সি একটা মেয়ে, বোঝা। চুপ, তুমি আমার মেয়ে। যেদিন তুমি প্রথম এই বাড়িতে এসেছিলে সেদিন আমি তোমাকে নিজের মেয়ে ভেবেছি। ভাগ্য তোমার সাথে অন্যায় করেছে। মেঘলা মায়ের কাঁধে হাত রাখলো। অনেকদিন পর কেউ মাথায় হাত বুলিয়ে দিল। সে কাঁদলো না, শুধু বলল, আমি পড়বো আন্টি, ভালো রেজাল্ট করব, আপনাদের মুখ উজ্জ্বল করব। আমি প্রমাণ করব মেয়েরা শুধু সংসারের জন্য না, তারা নিজের পরিচয় তৈরি করতে পারে। আমি পারবো। আমরা জানি তুমি পারবে। কাল থেকে তোমার জন্য টিউটর ঠিক করেছি। সপ্তাহে 3 দিন আসবে, আর টিফিনের টাকা আমি দেবো। না আঙ্কেল, আমি নিজে উপার্জন করব। কলেজের পাশে একটা লাইব্রেরিতে পার্ট টাইম জবের কথা বলেছি। সন্ধ্যায় 2 ঘন্টা কাজ করব। আকাশের বাবা প্রথমে আপত্তি করলেন, তারপর মেঘলার জেদ থেকে রাজি হলেন। মেঘলা সকাল 8টা থেকে 12টা কলেজ, বিকেল 4টে থেকে 6টা লাইব্রেরি, রাত 8টা থেকে 12টা পড়া। কঠিন রুটিন, কিন্তু তার চোখে ঘুম নেই। ধন্যবাদ আঙ্কেল, আমার টাকার দরকার আর বই পড়তে ভালো লাগে। এখানে কাজ করলে নতুন বইও পড়তে পারবো। একদিন কলেজ থেকে ফেরার পথে আকাশের সাথে দেখা। আকাশ গাড়িতে, পাশে নোরা। মেঘলা রিকশায়, হাতে বই। ওই দেখো তোমার এক্স রিকশায় যাচ্ছে বই নিয়ে। নাটক, 2 দিন পর বাদ দিয়ে দেবে। দিক, আমার কি? ওর লাইফ ও বুঝবে। তবে কলেজের ড্রেসে ওকে থাক, বাদ দাও। আকাশ কথাটা শেষ করলো না, গাড়ি চলে গেল। মেঘলা আয়নায় নিজেকে দেখলো। পুরনো সালোয়ার কামিজ, ওড়না দিয়ে বই ঢাকা। তবুও সে সোজা হয়ে বসলো। আমি আগের মেঘলা না, আমি নতুন করে শুরু করেছি। কেউ আমাকে থামাতে পারবে না। বাড়িতে ফিরে মেঘলা দেখে নোরা তার রুমে ঢুকে সব জিনিসপত্র উল্টে পাল্টে দেখছে। কি রে, পড়াশোনা করে বড়লোক হবি? এই রুমটা আমার, তোর জিনিসপত্র স্টোর রুমে নিয়ে যা আজই। ভাবি, এটা আমার রুম। আঙ্কেল আন্টি আমাকে এটা দিয়েছেন। আমি কোথাও যাব না, আমার বই এখানেই থাকবে। তেজ বেড়েছে দেখি। কলেজে গিয়ে আকাশ দেখো তোমার এক্স কি বলছে। মেঘলা, মুখ বন্ধ কর। নোরা যা বলছে তা কর, নইলে বাড়ি থেকে বের করে দেব। মেঘলা 1 সেকেন্ড চুপ করে থাকলো, তারপর আস্তে করে বলল, আমি যাব না। যদি বের করেন পুলিশ ডাকবো, আমার অধিকার আছে বলে নিজের বই খাতা গুছিয়ে পড়তে বসলো। তোর সাহস দেখছি। ঠিক আছে থাক, কিন্তু আমার সামনে আসবি না। আকাশ থাম, মেঘলা ঠিক বলেছে, এটা ওর রুম। আর একটা কথা বললে আমি বাড়ি ছাড়বো। আকাশ আর কিছু বলল না, ধমক দিয়ে চলে গেল। সেদিন রাতে মেঘলা প্রথমবারের মতো বকুল গাছের নিচে না গিয়ে ছাদে গেল। আকাশ আর নোরা পুলের পাশে বসেছিল। দেখো ওই যে ছাদে, এখনো আমাদের দেখছে। জেলাস। ইগনোর করো, ওর লাইফ শেষ, আমাদের লাইফ শুরু। চিয়ার্স। মেঘলা শুনলো, 1 ফোঁটা পানিও পড়লো না। সে আকাশের দিকে তাকিয়ে মনে বলল, তোমরা সুখে থাকো, আমি আমার সুখ নিজে খুঁজে নেব। তারপর সে ডায়েরি খুলে লিখলো, আজ থেকে আমি আমার নতুন অধ্যায়। আমি মেঘলা, আমি হারবো না। আন্টি, আমাকে ভর্তির ফিটা ধার দেবেন? আমি প্রতি মাসে লাইব্রেরির বেতন থেকে শোধ করে দেব, কথা দিচ্ছি।
ধার না মা, এটা তোমার জন্য গিফট। তুমি শুধু পড়ো, আমরা তোমার পাশে আছি যতদিন লাগে। আর শোনো, সামনে তোমার টেস্ট পরীক্ষা, ভালো করে দাও। আমি প্রিন্সিপালের সাথে কথা বলছি, তুমি বৃত্তির জন্য অ্যাপ্লাই করবে। মেঘলা মাথা নাড়লো, তারপর বই নিয়ে বসলো। বাইরে বকুল গাছে বাতাস লাগছে, ফুল ঝরছে। মেঘলা জানে জীবনেও ঝড় এসেছিল, কিন্তু ঝড়ের পরে আকাশ পরিষ্কার হয়। সেও একদিন পরিষ্কার আকাশ পাবে, নিজের নামে, নিজের পরিচয়ে। সেমিস্টার ফাইনালের আর 2 মাস বাকি। মেঘলা সকাল থেকে রাত পর্যন্ত পড়া আর লাইব্রেরির কাজ নিয়ে দৌড়ের ওপর আছে। কিন্তু আকাশের মা খেয়াল করেছেন মেয়েটা নিজের দিকে একদম খেয়াল করে না। পুরনো জামা, বাঁধা চুল, মুখে ক্লান্তির ছাপ। তিনি ঠিক করলেন এবার বাইরে থেকেও মেঘলাকে বদলাতে হবে। শুনেছেন, মেঘলাকে নিয়ে কাল পার্লারে যাব। ওর একটা মেকওভার দরকার। সবসময় কাজ আর পড়া, নিজের জন্য একটু সময় দেয় না। খুব ভালো আইডিয়া। মেয়েটা হাসে না অনেকদিন, ওকে নতুন করে সাজিয়ে দাও। কলেজে যাচ্ছে, আত্মবিশ্বাস লাগবে। আমিও সাথে যাব। আন্টি পার্লারে কেন? আমার টাকা নষ্ট হবে। আমি এইভাবেই ঠিক আছি। আমার এসব দরকার নেই, প্লিজ জোর করবেন না। চুপ, কোনো কথা না। এটা আমার অর্ডার। কাল সকাল 10টায় রেডি থাকবে। আমরা 3 জন যাব, না গেলে খাওয়া বন্ধ। পরদিন সকালে মেঘলাকে জোর করে গাড়িতে তোলা হয়। শহরের সবচেয়ে দামি পার্লার। ঢুকতেই এসে ঠান্ডা হাওয়া আর সুগন্ধি। মেঘলা অস্বস্তিতে ওড়না খামচে ধরলো। ম্যাডাম, কি করাবেন? হেয়ার কাট, স্ট্রেনিং, ফেসিয়াল, ম্যানিকিউর, পেডিকিউর সব প্যাকেজ আছে। সব করবেন, পা থেকে মাথা পর্যন্ত। আর ওর জন্য 3টে ড্রেসও কিনে দেবেন। বাজেট নিয়ে ভাববেন না। আন্টি এত টাকা? আমি লজ্জা পাচ্ছি। লোকে কি বলবে? আমি তো কাজের মেয়ে, আমার এসব মানায় না। কে বলেছে কাজের মেয়ে? তুমি আমাদের মেয়ে। আজ থেকে নিজেকে এভাবেই দেখবে। চুপচাপ বসো, আরাম করো। 4 ঘন্টা লাগলো। চুল স্ট্রেট করে কোমর পর্যন্ত ছেড়ে দেওয়া হলো। ফেসিয়ালে গ্লো চলে এলো। হালকা মেকআপ, নতুন কুর্তি আর জিন্স। আয়নার সামনে দাঁড়িয়ে মেঘলা নিজেকে চিনতেই পারলো না। এটা আমি? আমার চুল এত লম্বা আর গায়ের রং? আমি তো কখনো আয়নায় এইভাবে দেখিনি। আল্লাহ, আমি স্বপ্ন দেখছি না তো? দেখেছো তুমি কত সুন্দর? শুধু নিজেকে লুকিয়ে রেখেছিলে, এখন থেকে এভাবেই থাকবে। মাথা উঁচু করে কলেজে যাবে। একদম রাজকন্যা লাগছে। চলো ছবি তুলি, এই ছবি ফ্রেম করে রাখবো। বাড়ি ফিরে মেঘলা সারাদিন আয়নার সামনে দাঁড়িয়েছিল। লজ্জা আর খুশি মিশে যাচ্ছে। রাতে কলেজের গ্রুপে ছবি দিতে ফোনে মেসেজের বন্যা। আপু, এটা কি আপনি? বিশ্বাস হচ্ছে না, এত সুন্দর লাগছে। কাল কলেজে আসেন, সবাই ক্রাশ খাবে। মেঘলা সব মেসেজ ইগনোর করলো, কিন্তু খবর তো আর চাপা থাকে না। কলেজে পরদিন সে ঢুকতেই সবাই তাকিয়ে রইলো। টিচারও বললেন, মেঘলা, ইউ লুকিং ভেরি নাইস। আপু, সত্যি বলছি, আপনাকে দেখে মনে হচ্ছে নায়িকা। কয়েকটা ছেলে তো লাইনেই দাঁড়িয়ে আছে আপনার জন্য। রিমি প্লিজ এসব বলো না। আমি পড়তে এসেছি, আমার এসব ভালো লাগে না। আমি কারোর সাথে রিলেশনে যাব না। কিন্তু প্রস্তাব আসতেই থাকলো। চকলেট, চিঠি, এমনকি একটা ছেলে হাঁটু গেড়ে ফুলও দিল। মেঘলা সব বিনয়ের সাথে ফিরিয়ে দিল। এইসবের ভিডিও কেউ একজন তুলে আকাশের বন্ধুকে পাঠালো, আর সেখান থেকেই খবর পেয়ে গেল আকাশের কান পর্যন্ত। কি, মেঘলা কলেজে সেজেগুজে ছেলেদের সাথে ঘুরছে, প্রেমের প্রস্তাব পাচ্ছে? ওর সাহস কি করে হয়? আমি আগেই বলেছিলাম এই মেয়েকে কলেজে ভর্তি করানো ঠিক হয়নি। এখন আমাদের মান সম্মান সব যাবে। বাবা এই বাড়িতে ওকে আশ্রয় দিয়েছে, এখন ও এসে আমাদের নাক কাটবে। আমি এক্ষুনি বাবার সাথে কথা বলবো। রাতের খাবারের টেবিলে আকাশ রাগে ফেটে পড়লো। পেটে খাবার নাড়াচাড়া করছে, চোখ লাল। বাবা, মেঘলাকে এই বাড়ি থেকে বের করে দাও। ও কলেজে গিয়ে নোংরামি করছে, ছেলেদের সাথে আড্ডা, প্রেম। আমাদের ফ্যামিলির বদনাম হচ্ছে। কি আবল তাবল বলছিস? মেঘলা পড়াশোনা করছে, ভালো রেজাল্ট করছে, ও কারোর সাথে খারাপ কিছু করেনি। চোখে দেখো না, ওর ছবি ভাইরাল, সব ছেলে ওর পেছনে, আর তুমি বলছো খারাপ কিছু না? লজ্জা করে না তোমার? আঙ্কেল, আকাশ ঠিক বলেছে। পাড়ার লোক কথা বলছে আকাশের এক্স ওয়াইফ কলেজের ছেলেদের সাথে। এটা কি ভালো দেখায়? থামো তোমরা দুজন। মেঘলা কোনো দোষ করেনি, বরং তোমরা ওকে ঠেলে দিয়েছো। এখন ও নিজের পায়ে দাঁড়াচ্ছে, সেটা দেখে তোমাদের জ্বলছে। মেঘলা রান্নাঘর থেকে সব শুনছিল, বুকের ভেতর ধুকপুক করছে। সে ট্রে হাতে নিয়ে ড্রয়িং রুমে এলো। আমি কারোর সাথে প্রেম করিনি। কেউ প্রস্তাব দিলে সেটা আমার দোষ না। আমি শুধু পড়তে চাই। আপনারা যদি বলেন আমি কলেজ ছেড়ে দেব। ছেড়ে দে আজই, নইলে আমি নিজে গিয়ে প্রিন্সিপালকে কমপ্লেন করব। বলবো তুই ক্যারেক্টারলেস। খবরদার আকাশ,
আর একটা বাজে কথা বললে বাড়ি থেকে তোকে বের করে দেবো। মেঘলা পড়বে, এটা ফাইনাল। আকাশ রাগে টেবিলে লাথি মেরে ওপরে চলে গেল। নোরাও পেছন পেছন গেল। মেঘলা থালা হাতে দাঁড়িয়ে রইল, চোখে পানি কিন্তু পড়লো না। আঙ্কেল সরি, আমার জন্য আপনাদের মধ্যে ঝগড়া হচ্ছে। আমি কাল থেকেই কলেজে যাব না। আমি চাই না আপনারা কষ্ট পান। একদম না, তুমি কালই কলেজে যাবে আর পরশুও যাবে। যে যা বলুক, তুমি তোমার পথে হাঁটো মা। পরদিন কলেজে মেঘলা আরো আত্মবিশ্বাস নিয়ে গেল। চুল ছেড়ে হালকা লিপস্টিক, ক্লাসে প্রেজেন্টেশন দিল, স্যার বাহুবা দিলেন। বিকেলে লাইব্রেরির কাজ, রাতে বাড়ি ফিরে পড়া। আপু, সুমন ভাইয়া আবার প্রপোজ করেছে, বলেছে রিজেক্ট করলে সুইসাইড করবে, কি করবেন? রিমি, ওকে বলো আমি কারো ভালোবাসার যোগ্য না। আমার জীবনে এখন শুধু পড়া আর নিজেকে গড়া, আর কিছু না। এদিকে আকাশ প্রতিদিন মেঘলার খবর নেয় বন্ধুদের কাছ থেকে। শুনে আরো জ্বলে। নোরা আগুনে ঘি ঢালে। বেবি, তুমি দেখছো না, ও ইচ্ছে করে এমন করছে তোমাকে জেলাস ফিল করানোর জন্য। ও চায় তুমি ওর কাছে ফিরে যাও। ইম্পসিবল। আমি ওর দিকে ফিরেও তাকাবো না, কিন্তু বাবা ওকে মাথায় তুলছে, এটা আমি সহ্য করব না। একদিন কলেজ থেকে ফেরার পথে 3টা ছেলে মেঘলাকে ঘিরে ধরলো। রিমি ভয় পেয়ে গেল। মেঘলা আপু, প্লিজ একবার হ্যাঁ বলেন। আমি আপনাকে ভালোবাসি, আপনার জন্য জীবন দিয়ে দেব। ভাইয়া রাস্তা ছাড়ুন, আমি আপনাকে চিনি না। আমার দেরি হচ্ছে, প্লিজ ঝামেলা করবেন না। ভাব নিচ্ছ ডিভোর্সি মেয়ে, কলেজে এসে নষ্টামি করো, আমাদের সাথে চলো। মেঘলা ঘাবড়ে গেল। ঠিক তখনই লাইব্রেরির আঙ্কেল আর 2জন গার্ড এসে ছেলেদের তাড়িয়ে দিলেন। মেঘলাকে বাড়ি পৌঁছে দিলেন। ধন্যবাদ আঙ্কেল, আমি ঠিক আছি, ভয় পাইনি, আমি শক্ত। বাড়িতে এসে মেঘলা কাউকে কিছু বলল না, শুধু রুমে গিয়ে দরজা বন্ধ করে জায়নামাজে বসলো। আল্লাহর কাছে শক্তি চাইলো। আমাকে পথ দেখাও, আমি খারাপ কিছু করিনি, তুমি জানো, আমাকে শক্তি দাও। মা, দরজা খুলে কি হয়েছে? শুকনা কেন? কেউ কিছু বলেছে? কিছু না আন্টি, একটু টায়ার্ড, আমি ঠিক আছি, আপনারা টেনশন করবেন না। পরের সপ্তাহে কলেজে কালচারাল প্রোগ্রাম। টিচাররা মেঘলাকে গান গাওয়ার জন্য রিকোয়েস্ট করলেন। মেঘলা প্রথমে না করলো, পরে রাজি হলো। তোমার গলা খুব সুন্দর, একটুখানি গানটা গাও, সবাই তোমাকে শুনতে চাই। স্যার আমি পারবো, স্টেজে ভয় লাগে, যদি ভুল হয়। প্রোগ্রামের দিন মেঘলা নীল শাড়ি পরে স্টেজে উঠলো। মাইক হাতে নিয়ে প্রথমে কাঁপলো, তারপর চোখ বন্ধ করে গাইতে শুরু করলো। পুরো অডিটোরিয়াম নিস্তব্ধ। গান শেষে 2 মিনিট হাততালি। অসাধারণ মেঘলা, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল, তুমি অনেক বড় হবে। সেই ভিডিও আবার ভাইরাল। এবার আকাশ নিজেই দেখলো, নোরা পাশে বসে ভিড় ঢালছে। দেখেছো, স্টেজে নিচে গিয়ে বেড়াচ্ছে, আর তুমি বলছো ভালো মেয়ে। ও তোমাকে দেখানোর জন্য এসব করছে। আমি কেয়ার করি না, কিন্তু বাবা কেন ওকে এত সাপোর্ট দিচ্ছে, আমার গা জ্বলে যাচ্ছে। রাতে আকাশ মদ খেয়ে বাড়ি ফিরলো, সোজা বাবার রুমে ঢুকলো। বাবা, শেষবারের মতো বলছি, মেঘলাকে বাড়ি থেকে বের করো, নইলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, নোরাকে নিয়ে আলাদা থাকবো। যা, চলে যা, তোর মতো ছেলে আমার দরকার নেই, যে নিজের বউকে আস্তায় ছেড়ে দেয়। মেঘলা এই বাড়িতেই থাকবে। আকাশ, মায়ের কথা শুন, একবার মেঘলার সাথে বসে কথা বল। ও তো শত্রু না। আমার শত্রুই, আমি ওকে ঘৃণা করি আর ঘৃণাই করব। আকাশ দরজা বন্ধ করে চলে গেল। মেঘলা দূর থেকে সব শুনলো। সে ব্যাগ গোছাতে শুরু করলো। আন্টি, আমি চলে যাচ্ছি, আপনাদের জন্য ঝামেলা বাড়াতে চাই না। আমি হোস্টেলে উঠবো, কাজ করে নিজে চলবো। কোথাও যাবে না, তুমি এই বাড়ির মেয়ে। আকাশ গেলে যাক, তুমি থাকো, আমি বলছি থাকো। হ্যাঁ মা, তুমি যাবে না, আমরা আছি, আকাশকে আমরা বোঝাবো, তুমি শুধু পড়ায় মন দাও। মেঘলা কাঁদতে কাঁদতে ব্যাগ রেখে দিল। পরদিন থেকে সে আরো শক্ত হলো। কলেজে ফার্স্ট হলো, লাইব্রেরিতে প্রমোশন পেল। ছেলেদের প্রস্তাব বিনয়ের সাথে সে না করে দিল। আপু, আপনি ইন্সপিরেশন। আমারও ইচ্ছে হচ্ছে কিছু করার আপনার জন্য। আমরা সবাই পারবো রিমি, শুধু হাল ছাড়া যাবে না। রাতে বাড়ি ফিরে মেঘলা বকুল গাছে নিচে বসে না, এখন সে ছাদে যায়, আকাশ দেখে। আকাশ আর নোরা নিচে পার্টি করে, মেঘলা ওপর থেকে দেখে আর হাসে। আমি আর কষ্ট পাই না, আমি এখন নিজেকে ভালোবাসি। বাবা, ওর এত দেমাগ কেন? কলেজে গিয়ে হিরোইন হয়ে গেছে, আমি এটা মানবো না। তুমি মানো বা না মানো, মেঘলা আমাদের মেয়ে, ওর পাশে আমরা আছি। তোর ভালো না লাগলে চোখ বন্ধ করে থাক। মাস 6 পর মেঘলার রেজাল্ট বের হলো। ডিপার্টমেন্টে ফার্স্ট, স্কলারশিপ পেল, পত্রিকায় ছবি ছাপা হলো। ডিভোর্সের পর ঘুরে দাঁড়ালো মেঘলা। মেঘলা আপু, আপনার সাকসেসের সিক্রেট কি?
এত প্রতিকূলতার মাঝে কিভাবে? সিক্রেট একটাই, নিজেকে ছোট ভাববেন না, আর যারা পাশে থাকে তাদের আঁকড়ে ধরবেন। আমার আঙ্কেল আন্টি আছেন। পত্রিকা দেখে আকাশ ছিঁড়ে ফেললো। নোরা বলল, এবার তো ও সেলিব্রিটি, তোমার থেকে ফেমাস। আকাশ চুপ, বুকের ভেতর অজানা জ্বালা। ওকে আমি চিনতেই পারছি না। এই মেয়ে সেই মেঘলা যে ফ্লোরে কাঁদতো? মানুষ বদলায় বেবি, ও এখন আর তোমার মেঘলা না, ও এখন সবার মেঘলা। মেঘলা রাতে বই বন্ধ করে জানালা খুললো। বকুল গাছে ফুল ফুটেছে, বাতাসে গন্ধ। সে চোখ বন্ধ করে বলল, ধন্যবাদ আল্লাহ, আমাকে ভাঙতে দেননি। আন্টি, আমি মাস্টার্স করব, তারপর চাকরি, তারপর নিজের একটা ছোট্ট ফ্ল্যাট যেখানে শুধু আমার বই থাকবে। ইনশাল্লাহ মা, আমরা সব ব্যবস্থা করে দেব, তুমি শুধু স্বপ্ন দেখো। আর শোনো, সামনে তোমার জন্মদিন বড় করে পার্টি দেবো, কলেজে সবাইকে দাওয়াত দেবে। মেঘলা হাসলো। সেই হাসিতে আর কষ্ট নেই, আছে আত্মবিশ্বাস। আর দূর থেকে আকাশ দেখছে, বুঝতে পারছে না সে কি হারিয়েছে। সময় নিজের গতিতে চলে, 1 বছর পেরিয়ে গেছে। মেঘলা এখন অনার্স ফাইনাল ইয়ারের ছাত্রী। সকালে কলেজ, বিকেল লাইব্রেরি, রাত জেগে পড়া, রেজাল্ট সবসময় টপে। আকাশের মা বাবা গর্ব করে সবার কাছে মেঘলার কথা বলে। আর এদিকে আকাশ, সে এখনো নোরার সাথে একই ফ্ল্যাটে লিভ ইন করছে। বিয়ে আটকে আছে শুধু বাবার অনুমতির অভাবে। আন্টি, আমার থিসিসের ড্রাফট শেষ, কাল স্যারকে দেখাবো, দোয়া করবেন যেন ভালো হয়। আমি স্কলারশিপের অ্যাপ্লাইও করেছি। করবি মা, তুই পারবি। আমি জানি তোর কষ্ট আল্লাহ দেখেছেন, একদিন তুই অনেক বড় হবি। আর শোনো, তোমার জন্য একটা ল্যাপটপ কিনেছি, নতুন মডেল, পড়াশোনার সুবিধা হবে। না করবে না? মেঘলা প্রথমে না করলো, পরে চোখের পানি নিয়ে মাথা নাড়লো। অন্যদিকে আকাশের জীবন একদম অন্যরকম। নোরা প্রতিদিন বিয়ের জন্য চাপ দিচ্ছে। নোরার বাবা মা ফোনে হুমকি দিচ্ছে। আকাশ, আর কতদিন? আমার বাবা বলেছে এই মাসের মধ্যে বিয়ে না হলে তোমার নামে কেস দিবে। আমাদের মান সম্মান আছে। নোরা একটু সময় দাও, বাবা রাজি হচ্ছে না, বলছে আগে নিজের বউকে ডিভোর্সের কাগজপত্র ক্লিয়ার করতে। আমি কি করব বলো? ডিভোর্স তো হয়ে গেছে, তাহলে সমস্যা কোথায়? তুমি কি আমাকে বিয়ে করতে চাও না? সত্যি করে বলো। আকাশ চুপ করে থাকে। সে নিজেও জানে না সে কি চায়। একদিকে নোরার জেদ, অন্যদিকে বাবার কঠোরতা। নোরার বাবা মিস্টার রহমান বিজনেসম্যান, রাগী মানুষ। মিস্টার চৌধুরী, আপনার ছেলে আমার মেয়ের জীবন নষ্ট করছে। লিভ ইন করে আছে, এখন বিয়ে করবে না, এটা অন্যায়। দেখুন, আমার ছেলে বড় হয়েছে, ওর সিদ্ধান্ত ও নেবে, আমি জোর করতে পারবো না। তবে বেআইনি কিছু করলে আমি পাশে থাকবো না। এই কথার পর মিস্টার রহমান আরো ক্ষেপে গেলেন। তিনি উকিলের সাথে কথা বললেন। 1 সপ্তাহ পর আকাশের নামে মামলা হলো, প্রতারণা ও শারীরিক সম্পর্কের অভিযোগ। পুলিশ ভোরবেলা বাড়িতে এসে আকাশকে ধরে নিয়ে গেল। কি? কিসের ওয়ারেন্ট? আমি কোনো অপরাধ করিনি। নোরা, তুমি কিছু বলো। আমি জানি না, আমার বাবা করেছে। তুমি বিয়ে করলে তো এমন হতো না। বাড়িতে হুলুস্থুলু, মা কাঁদছেন, বাবা স্তব্ধ। মেঘলা কলেজ থেকে ফিরে সব শুনে চুপ করে রইল। রাতে বাবা ড্রয়িং রুমে বসে বললেন, আমি ভেঙে পড়েছি, কিন্তু আকাশের জন্য আফসোস নেই। ওটা ওর কর্মফল। আল্লাহ যা করেছেন ভালোর জন্যই করেছেন। আমি জামিনের ব্যবস্থা করব না। আপনি কি পাথর? নিজের ছেলে জেলে, আর আপনি বলছেন কর্মফল? একবার যান, ওর সাথে দেখা করেন। না, ওকে শিক্ষা পেতে দাও। যখন বুঝবে তখন নিজেই ঠিক হবে। আমি ওকালতি করব না। পরদিন খবরের কাগজে নিউজ, ব্যবসায়ীর ছেলে আকাশ চৌধুরীর বিরুদ্ধে মামলা। কলেজে মেঘলার কাছে সবাই জিজ্ঞেস করছে। মেঘলা মাথা নিচু করে ক্লাস করে। আপু, খবর দেখেছেন? আকাশ ভাইয়ার নামে কেস। এখন কি হবে? আপনি কিছু করবেন? আমি কি করতে পারি রিমি? ও আমার কেউ না, আমি শুধু পড়াশোনা করব। কিন্তু রাতে ঘুম আসে না। মেঘলা ভাবে মানুষটা খারাপ, তবুও একসময় স্বামী ছিল। জেলে থাকা ঠিক না। সে উকিলের কাছে গেল। ম্যাডাম, জামিন করানো যাবে, কিন্তু আপনার দাঁড়ানোর প্রয়োজন নেই, ওর ফ্যামিলি আছে। আমি ওর এক্স ওয়াইফ, আইনত কোনো সম্পর্ক নেই, তবুও মানবিকতার খাতিরে আমি জামিনের আবেদন করব। কোর্টে মেঘলা দাঁড়ালো। জজের সামনে মাথা উঁচু করে বলল, ইয়োর অনার, আসামি আমার প্রাক্তন স্বামী। আমি জানি সে ভুল করেছে, কিন্তু জেলে থাকলে সে শুধরাবে না। আমি তাকে জামিনে মুক্তি দিয়ে সমাজে ফেরানোর সুযোগ দিতে চাই। আপনি শিওর পরে কোনো ঝামেলা হলে দায় আপনার? আমি দায় নেব, আমি শুধু চাই সে সুযোগ পাক। জামিন মঞ্জুর হলো। আকাশ যখন বের হলো, সামনে মেঘলাকে দেখে থমকে গেল। তুই কেন এসেছিস আমার জন্য? আমি তো তোর সাথে কুকুরের মতো ব্যবহার করেছি। আমি মানুষের জন্য এসেছি, প্রতিশোধের জন্য না।
বাড়ি চলুন, আঙ্কেল টেনশন করছেন। গাড়িতে দুজন চুপ। আকাশ বারবার মেঘলার দিকে তাকাচ্ছে। এই মেয়ে সেই মেয়ে না, চোখে আত্মবিশ্বাস, গলায় দৃঢ়তা। থ্যাঙ্কস, কিন্তু আমার দয়া লাগবে না, আমি নিজে সামলে নেব। আমি দয়া করিনি, কর্তব্য করেছি। আপনি ভালো থাকলে সবার ভালো। বাড়িতে ঢুকতেই বাবা গম্ভীর মুখে বসে আছেন। আকাশ মাথা নিচু করে সালাম দিল। বাবা সরি, আমি ভুল করেছি। নোরার ব্যাপারে আমি আর এগোবো না, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা আল্লাহ করবেন, আমি শুধু বলবো নিজের পায়ে দাঁড়া। নোরা বা মেঘলা কারো ঘাড়ে বসে খাস না। যা ঘরে যা, গোসল কর, আমি খাবার দিচ্ছি। আর মেঘলা, তুই আজকে যা করেছিস আমি তার জন্য গর্বিত। এদিকে নোরা খবর শুনে আগুন। সে সোজা মেঘলার কলেজে চলে এলো। এই মেয়ে, তুই কেন ওর জামিন করালি? তুই কি চাস ও আবার তোর কাছে ফিরে যাক? আমি ওর গার্লফ্রেন্ড। ভাবি, আমি কারো সম্পত্তি না, আর আকাশ সাহেবের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি শুধু আইনের সাহায্য করেছি। নাটক করিস না, আমি সব বুঝি। তুই এখন সফল তাই ওকে কাছে টানছিস, কিন্তু ও আমার। ও কারো না, ও নিজের। আপনি ভুল জায়গায় রাগ ঝাড়ছেন। রিমি আর অন্যরা মাঝখানে এসে নোরাকে সরিয়ে দিল। নোরা চিৎকার করতে চলে গেল। দেখে নিব, আমি বাবাকে বলবো আরো বড় কেস করতে। তুই শেষ। মেঘলা দীর্ঘশ্বাস ফেললো। সে জানে এই যুদ্ধ সহজ না, কিন্তু সে আর ভয় পায় না। আঙ্কেল, আমি সামনে বিসিএস দেব, আপনারা পাশে থাকবেন তো? অবশ্যই মা, তুমি যা চাও তাই করো, আমরা তোমার গার্ডিয়ান। আর শোনো, তোমার জন্য একটা টিউশন ঠিক করেছি, সপ্তাহে 3 দিন, ভালো টাকা দেবে, এক্সপিরিয়েন্সও পাবে। মেঘলা মাথা নাড়লো। সে এখন স্বপ্ন দেখে, নিজের বাড়ি, নিজের পরিচয়। আকাশ রুমে বসে মেঘলার পত্রিকার কাটিং দেখে। একটা সময় ও আমার পায়ে পড়তো, আর আজ ও আমাকে জেল থেকে বের করলো। আমি কি ভুল করেছি? ভুল তুমি করনি, ভুল করেছে তোমার বাবা ওই মেয়েকে প্রশ্রয় দিয়ে। আমি বাবাকে বলবো আরো কড়া স্টেপ নিতে। তুমি আর ঝামেলা বাড়িও না নোরা, আমি টায়ার্ড। নোরা রেগে বেরিয়ে গেল। আকাশ একা বসে ভাবে। মেঘলা লাইব্রেরিতে বসে বই পড়ে। 2টা মানুষ, 2টা পথ। স্যার, আমার ভাইবা কবে? আমি রেডি। আমি ফার্স্ট হতে চাই নিজের জন্য। তুমি পারবে মেঘলা, তোমার মধ্যে আগুন আছে। রাতে বাড়ি ফিরে মেঘলা ছাদে যায় না। সে টেবিলে বসে। আকাশ দূর থেকে দেখে, একবার কাছে যেতে চাই, পারে না। মেঘলা, একটা কথা বলবো? বলুন। সরি, সত্যি সরি, আমি অমানুষ ছিলাম। অতীত শেষ, ভবিষ্যৎ সামনে। আপনি ভালো থাকুন। আকাশ আর কিছু বলে না, চলে যায়। মেঘলা ডায়েরিতে লেখে, আমি ক্ষমা করেছি, কিন্তু ফিরে যাব না। আমি এখন আমার। আঙ্কেল, আমার রেজাল্ট বের হলে আমি একটা এনজিও খুলবো গরিব মেয়েদের জন্য, যারা আমার মতো অসহায়। এটাই তো আসল শিক্ষা মা, আমরা ফান্ড দেব, তুমি শুধু এগিয়ে যাও। আর শোনো, তোমার জন্য পাত্রের অফার আসছে, ভালো ফ্যামিলি, তুমি রাজি হলে দেখবো। আন্টি, এখন না, আগে নিজে দাঁড়াই, তারপর ভাববো। নোরা বাড়িতে এসে চিৎকার করে। আকাশ, তুমি যদি মেঘলার হেল্প না নিতে আর জেলে থাকতে, লজ্জা করে না ওর কাছে ছোট হলে? ছোট বড় না নোরা, মানুষের পাশে দাঁড়ায়, তুমি বুঝবে না। আমি বুঝি, তুমি এখনো ওকে ভালোবাসো, স্বীকার করো। আমি কাউকে ভালোবাসি না, আমি নিজেকে খুঁজছি। মেঘলা পাশের রুম থেকে সব শোনে। কলম রেখে চোখ বন্ধ করে, তারপর আবার পড়ায় মন দেয়। আমি কাউকে প্রমাণ করতে চাই না, আমি শুধু নিজের প্রমাণ নিজে হতে চাই। কোর্টের পরের ডেটে নোরার বাবা আবার কেস তুললেন। আকাশ একা গেল, মেঘলার সাথে গেল না। বাবা গেলেন কিন্তু কথা বললেন না। মিস্টার চৌধুরী, সেটেলমেন্ট করতে চান? মেয়ের বিয়ে দিয়ে দিন। আমি বিয়ে করব না স্যার, আমি একা থাকবো, নিজেকে গড়ব। জর্জ কেস ডিসমিস করে দিলেন। শর্ত দিলেন আকাশ যেন নোরার থেকে দূরে থাকে। আকাশ মাথা নেড়ে বেরিয়ে এলো। মেঘলা, তুমি আসোনি কেন? এটা আপনার লড়াই ছিল, আমার না। ফাইনাল পরীক্ষা শেষ। রেজাল্টের দিন মেঘলা ক্লাস ফার্স্ট। কলেজের সংবর্ধনা। আকাশের বাবা মা সামনের সারিতে। মেঘলা আক্তার, তুমি আমাদের গর্ব, তোমার গল্প সব মেয়ের অনুপ্রেরণা। ধন্যবাদ স্যার, আমি শুধু প্রমাণ করতে চেয়েছি মেয়েরা পারে। আকাশ দূর থেকে দেখে নোরা পাশে নেই। সে একা, হাততালি দেয় কিন্তু চোখ ভেজা। আমি হেরে গেছি। না বাবা, তুমি এখনো সময় পেয়েছো, নিজেকে বদলাও। মেঘলা স্টেজ থেকে নেমে বকুল গাছের নিচে যায় না। সে এখন লাইব্রেরিতে যায়। নতুন বই, নতুন স্বপ্ন। আঙ্কেল, আমি কাল থেকে চাকরির ইন্টারভিউ দিব, আপনারা দোয়া করবেন।
আমরা আছি মা, সব সময়। রাতে আকাশ মেঘলার দরজার সামনে দাঁড়ায়, নক করে না, শুধু বলে ভালো থেকো। মেঘলা ভেতর থেকে উত্তর দেয় না, সে জানে কিছু সম্পর্কের শেষ সুন্দর। কিছুদিন পর চাকরির ইন্টারভিউ দিয়ে ফেরার পথে মেঘলা বাসে বসে জানালার বাইরে তাকিয়েছিল। হাতে অফার লেটার, বড় কোম্পানি, ভালো পোস্ট, নিজের কষ্টের দাম পেয়েছে সে। বাড়িতে ঢুকতেই দেখে ড্রয়িং রুমের থমথমে পরিবেশ। আকাশ সোফায় মাথা নিচু করে বসে আছে, চোখে নিচে কালি, চুল এলোমেলো, নোড়া আর নেই। মা, তুমি এসেছো? আকাশ সকাল থেকে কিছু খায়নি, ওর সাথে একটু কথা বলো। আমি কেন কথা বলবো আন্টি? আমাদের মধ্যে বলার মতো কিছুই নেই। আছে মা, মানুষ ভুল করে, ভুল বুঝতে পারলে তাকে সুযোগ দিতে হয়। একবার শোনো ও কি বলে। মেঘলা ব্যাগ রেখে নিজের রুমে চলে গেল। দরজা বন্ধ, ভেতর থেকে আকাশের গলা ভেসে আসছে। সে দরজার বাইরে দাঁড়াই। মেঘলা, দরজা খোলো। 5 মিনিট, শুধু 5 মিনিট সময় দাও, আমি চলে যাব, আর ডিস্টার্ব করব না। বলুন, দরজার ওপাশ থেকেই বলুন। আমি ভুল ছিলাম, অনেক বড় ভুল। তোমাকে মানুষ মনে করিনি, অমানুষের মতো ব্যবহার করেছি। আমি সরি। সরি বললে সব ঠিক হয়ে যায় না আকাশ সাহেব, ক্ষতগুলো থেকে যায়, আমি সেগুলো ভুলতে পারবো না। আমি জানি, তাই ক্ষমা চাইতেও আসিনি, শুধু বলতে এসেছি আমি বদলেছি। তোমার জন্য না, নিজের জন্য। মেঘলা চুপ, চোখের পানি আটকায়। সে দরজা খুলে না। আকাশ চলে যায়। রাত গভীর হয়, মেঘলা ঘুমায় না। আল্লাহ, আমার মন কেন নরম হচ্ছে? আমি তো কষ্ট পেয়েছি, আমি কি দুর্বল হয়ে যাচ্ছি? পরদিন সকালে মেঘলার বাবা মা বাড়িতে এলেন, 1 বছরের বেশি পর। মেয়ের সফলতা শুনে লজ্জায় মাথা নিচু। মা, আমরা ভুল করছি, লোক লজ্জার ভয়ে তোকে দূরে ঠেলে দিয়েছি, মাফ করে দে, আমরা তোর পাশে থাকতে চাই। তুই এত বড় হয়ে গেছিস, আমরা গর্বিত। আকাশের বাবা মা তোকে মেয়ের মতো রেখেছে, আমরা কৃতজ্ঞ। আপনারা বসুন, আমি চা নিয়ে আসি। চা দিতে গিয়ে মেঘলা শুনে আকাশের বাবা কথা বলছেন। ভাই, আমরা 2 পরিবার ভুল করছি। ছেলে মেয়েগুলোর জীবন নষ্ট হতে বসেছিল, এখন যদি আবার নতুন করে শুরু করা যায়। আপনি কি বলতে চান? আমি চাই আকাশ আর মেঘলার আবার বিয়ে হোক, এবার ওরা নিজের ইচ্ছায়, কেউ জোর করবে না। মেঘলা চায়ের কাপ হাত থেকে পড়ে যায়। সবাই তাকায়। মেঘলা মাথা নিচু করে। অসম্ভব, আমি পারবো না। ও আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমি ভুলতে পারবো না। ও বদলেছে, আমি মা হয়ে বলছি। ছেলেটা রাত জেগে কাঁদে। আমি জোর করব না মেঘলা, তুমি না চাইলে আমি সারা জীবন একা থাকবো, শুধু একবার ভেবে দেখো। 1 সপ্তাহ কেটে যায়। মেঘলা টালবাহানা করে। অবশেষে একদিন রাতে ছাদে আকাশ একা বসে আছে। মেঘলা যায়। কেন করছেন এসব? আমার জীবন তো গুছিয়ে নিয়েছি, আবার জটিলতা কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। সেদিন বুঝিনি, আজ বুঝি। ভালোবাসা হারালে বোঝা যায় তার দাম কত। ভালোবাসা? যেদিন আমি জ্বরে মরছিলাম সেদিন কোথায় ছিল এই ভালোবাসা? ছিল না, তাই তো আজ এত আফসোস। আমি প্রমাণ করতে চাই, সময় দাও, শুধু সময়। মেঘলা কিছু বলে না, চলে যায়। 2 দিন পর সে নিজেই বলে, আমি রাজি, কিন্তু শর্ত আছে। বিয়ে হবে, কিন্তু আমি নিজের পায়ে দাঁড়াবো, চাকরি করব, কেউ বাধা দিতে পারবে না। রাজি, তুমি যেমন চাও তেমনই হবে। আমি শুধু তোমার পাশে থাকতে চাই। 2 পরিবার খুশিতে আত্মভরা। ধুমধাম করে আয়োজন। শহরের সবচেয়ে বড় কমিউনিটি সেন্টার ভাড়া, 500 মানুষের দাওয়াত। তোকে রাজকন্যার মতো লাগছে। আল্লাহ আল্লাহ নজর না লাগুক। আম্মু, আমি ভয় পাচ্ছি যদি আবার কষ্ট পাই। পাবি না মা, এবার ছেলেটা বদলেছে, আমরা দেখতেছি। আকাশ শেরওয়ানিতে, চোখে পানি। মেঘলা স্টেজে লাল বেনারসিতে। সবাই দাঁড়িয়ে হাততালি দেয়। কাজী সাহেব কবুল করান। কবুল। 3 বার কবুল। সবাই দোয়া করে, মিষ্টি বিতরণ। আকাশের বাবা মাইকে বলেন, আজ আমার ছেলে নতুন জীবন পেল, আর আমার মেয়ে আমাদের সম্মান বাড়ালো। সবাই দোয়া করবেন ওদের জন্য। রাত 12টা। মেঘলাকে সাজিয়ে গুছিয়ে আকাশের রুমে দিয়ে যান বান্ধবীরা। রুম ফুলে ফুলে সাজানো। মেঘলা মাঝখানে দাঁড়িয়ে আছে, বুক ধুকপুক। আপু, ভয় পাবেন না, উনি এখন বদলে গেছেন। আমরা দোয়া করি আপনাদের জন্য। ঠিক আছে, তোমরা যাও। দরজা বন্ধ হয়। মেঘলা নিঃশ্বাস নেয়। 5 মিনিট পর দরজা খোলে। আকাশ ঠোকে, চোখে লাজুকতা। তোমাকে অনেক সুন্দর লাগছে। মেঘলা সালাম করার জন্য পা বাড়ায়। আকাশ 2 হাত দিয়ে পা থামায়। না, আজ সালাম না, আজ শুধু বুকে। আকাশ মেঘলাকে নিজের বুকের সাথে জড়িয়ে নেয়। মেঘলার কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ায়। ভালোবাসার মানুষটার জায়গা সবসময় বুকে হয়। সরি।
অনেক দেরি করে ফেলেছি। মেঘলার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। এতদিনের কষ্ট, অপমান, একাকিত্ব সব মিশে যায় এই একটা স্পর্শে। আপনি সত্যিই বদলেছেন। হ্যাঁ, তোমার কারণে। তুমি আমাকে মানুষ বানিয়েছো। আকাশ মেঘলার চোখের পানি আঙুল দিয়ে মুছে দেয়, আবার কপালে চুমু খায়, তারপর সাবধানে পাজা কোলা করে বিছানায় বসায়। লাইটটা জ্বালিয়ে রাখুন প্লিজ। না, এই রাতে লাইট লাগবে না। আমি আমার মনের আলোতে তোমাকে দেখব। তুই চপ। ঘর অন্ধকার, জানালা দিয়ে চাঁদের আলো আসছে, বাইরে বকুল গাছের গন্ধ। মেঘলা আকাশের কাঁধে মাথা রাখে। আমি ভয় পাচ্ছিলাম, ভেবেছিলাম আপনি আবার কষ্ট দেবেন। আর কখনো না, কথা দিলাম। আমার জীবনের প্রতিটা সকাল তোমার নামে শুরু হবে। আমি কি সত্যিই সুখী হব? হব, কারণ এবার আমরা দুজন একসাথে লড়বো। রাত গভীর হয়, দুইটা ভাঙা মানুষ জোড়া লাগে। নিচে মা বাবারা দোয়া করে, ছাদে বকুল ফুল ঝরে। পরদিন সকাল, ফজরের আজানের সাথে মেঘলার ঘুম ভাঙে। পাশে আকাশ ঘুমিয়ে। মেঘলা উঠে নামাজ পড়ে, আকাশও উঠে একসাথে নামাজ। আজ থেকে আমাদের নতুন জীবন, ইনশাল্লাহ। নাস্তার টেবিলে কেমন ঘুম হলো মা? ভালো আন্টি, অনেক ভালো। ছুটি আজ শুধু বউয়ের। সবাই হাসে, মেঘলা লজ্জা পায়। 1 মাস পর মেঘলা অফিস করে, আকাশ নিজের বিজনেস দেখে। সন্ধ্যায় দুজন একসাথে বাড়ি ফিরে। ছুটির দিনে এতিমখানায় যায়। তুমি ঠিকই বলেছিলে, মানুষের পাশে দাঁড়ালে শান্তি পাওয়া যায়, আর ভালোবাসলে? ভালোবাসলে জান্নাত পাওয়া যায়। 6 মাস পর কি হয়েছে? ডাক্তার বলেছে আমরা বাবা মা হব। আকাশ মেঘলাকে কোলে তুলে নেয়, বাড়ি কেঁপে ওঠে খুশিতে। 1 বছর পর ছোট্ট মেয়ে, নাম রাখা হয়েছে নূর। মেঘলা আর আকাশের চোখের মণি। বকুল গাছের নিচে এখন 3 জনের ছবি। মেঘলা, থ্যাঙ্কস আমার জীবনটা বদলে দেওয়ার জন্য। থ্যাঙ্কস আপনাকেও, দ্বিতীয়বার বিশ্বাস করার সুযোগ দেওয়ার জন্য। রাতের বেলা নূর ঘুমিয়ে, আকাশ আর মেঘলা ছাদে। মনে আছে সেদিন বলেছিলাম মনের আলোতে দেখব? মনে আছে? এখন বুঝি সেই আলোটা আপনি। আর তুমি আমার নিঃশ্বাস। চাঁদের আলো, বকুলের গন্ধ আর 2টা মানুষ যারা ভেঙে আবার গড়েছে নিজেদের। গরিবের মেয়ে যখন কোটিপতির বউ হয়, তখন শুধু টাকা বদলায় না, ভাগ্য বদলায়। যদি মানুষটা বদলায়, তাহলে জীবনটা অনেক সুখের আর পরিপূর্ণ হয়ে যায়। সুপ্রিয় ভিউয়ার্স, এরকম ঘটনা আমাদের আশপাশে অহরহ ঘটে থাকে। তবে বাস্তব জীবনে আমরা যতক্ষণে এই ভুলটা বুঝতে পারি, ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে যায়। আর আমাদের জীবনের সেই সঠিক মানুষটা আমাদের অগোচরেই অনেক দূরে হারিয়ে যায়। তাই ভিউয়ার্স, আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে, ভালোবাসার মানুষটিকে সময় থাকতে সঠিক মূল্য দিন। আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। আবারও দেখা হবে নতুন কোনো এক ভালোবাসার গল্পে। সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।